আজ 6 দিন পর সাদিয়া কলেজে এসেছে। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে কোনো বিপদে বা খারাপভাবে ছিল। আমাকে দেখেও না দেখার ভান করে তার ক্লাসের দিকে চলে গেল। তাকে অনেকবার ডাক দিলাম, কিন্তু সে আমার ডাকই শুনলো না। আমি কিছু বুঝতে পারলাম না যে সাদিয়া আমার সাথে কথা না বলে থাকতে পারতো না, আমার সাথে দেখা না করতে পারলে ঠিক থাকতে পারে না। সে আজ আমাকে ইগনোর করে চলে গেল। কি রে, তোদের দুজনে কি কিছু হয়েছে নাকি? না, কি হবে আবার? তাহলে এত ডাকার পরেও সাদিয়া তো ডাক শুনলো না কেন? সেটাই তো বুঝতেছি না আমি। আজ 6 দিন থেকে তার কোনো খোঁজ খবর নেই। ফোন দিলে ফোন রিসিভ করে না, দেখা করতে আসে না। কিছু তো একটা গড়বড় আছে। আমারও তাই মনে হয়। তাছাড়া সাদিয়া তো এমন মেয়ে না। আমার সাথে তার কোনো কিছুই হয়নি, ঝগড়া না, কোনো কথাও কাটাকাটি না। তাহলে কি কারণ হতে পারে? সেটাই তো বুঝতেছি না আমি। ওসব নিয়ে পরেও কথা বলা যাবে, এখন ক্লাসে চল তোরা। আমি আমার ক্লাসে গেলাম, কিন্তু আমার ক্লাসে মন বসলো না। বারবার কেন জানি সাদিয়ার কথা আর সাদিয়ার এড়িয়ে যাওয়ার কথাগুলো মনে হতে থাকলো। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে পারলো, আমি পারলাম না। তাই প্রথম ক্লাস করে আবার বাইরে বের হয়ে আসলাম। আমি গিয়ে বটগাছের নিচে বসে থাকলাম। কিছুক্ষণ পর সাদিয়া ক্লাস থেকে বের হয়ে আমার কাছে আসলো, আর তার পিছন পিছন ইতিও আর বাসারও চলে আসলো। আমাকে ভাবে ইগনোর করতেছিস কেন তুই? কোথায় তোকে আমি ইগনোর করলাম? এই 6 দিনে না কলেজে এসছিস, আর না আমার সাথে দেখা করেছিস, আমার কোনো ফোনও রিসিভ করিস না। আর তুই আজ কলেজে আসলি তো কত ডাকলাম, তুই আমার ডাক শোনা না শোনার ভান করে চলে গেলি। যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই, সেখানে তো মায়া কাটাতে শিখতে হবে। মানে কি বলছিস তুই? আমি ঠিকই বলতেছি, বুঝেছিস তোরা? তুই আসলে কি বলতে চাইছিস সেটা বলবি তো নাকি? কিছু না। আর শামীমকে বল আমাকে ভুলে যেতে, আমার সাথে যেন আর বন্ধুত্ব না রাখে। এটা কেমন কথা বলতেছিস তুই সাদিয়া? দেখ না, তোর কারণে তো আজ আমি নিজেকে কতটা পরিবর্তন করেছি। তোর মনের মতো করে চলাফেরা করি, তোর সব কথা রাখি, আর আজ তুই এসব কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম আমি। দেখ সাদিয়া, আমি তোকে বলে যেতে পারবো না এখন সব সময় তোকে আমার লাগবে। আমাকে কেন তোর লাগবে সেটা বল। আমি জানি না কেন তোকে আমার লাগবে, তবে এতটুকু জানি তোকে আমি অনেক বেশি মিস করি। সব সময় তোর কথা মনে পড়ে, দিনরাত তোর কথা ভাবি আমি। কেন ভাবিস সেটা তো বলবি নাকি? তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি যে। মানে শামীম, তুই কবে থেকে এসব শুরু করে দিলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শামীম, তুই কোনো মেয়েকে ভালোবাসবি, কাউকে পছন্দ করবি? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। সত্যি অনেক আগে থেকে সাদিয়াকে আমি পছন্দ করি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় বলতে পারিনি। আর এই 6 দিনে আমি বুঝে গেছি সাদিয়া স্যার আমি পুরাই অচল। তাই তো আজ মনের কথা বলে দিলাম। এবার আমি আরও বেশি অবাক হলাম। আমার কথা শেষ হয়নি, তার মাঝে সাদিয়া আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। ইতি বাসার আর আমি তো পড়াই বোকা বনে গেলাম। সাদিয়ার আবার হলো কি, আমি তো মনে করেছি সাদিয়া রেগে যাবে এই কথা শুনলে, আর আমার গায়ে হাতও তুলবে, কিন্তু তা না করে উল্টো আমাকে জড়িয়ে ধরলো। ঠিক তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য কলেজে আসি নাই, তোর ফোন রিসিভ করি নাই, তোর সাথে দেখা করতে যাই নাই। তাহলে এখন বললি যে আমার সাথে তুই বন্ধুত্ব রাখতে চাস না? বুদ্ধ কোথাকার, তোর সাথে বন্ধুত্ব রাখতে চাই নাই তার কারণ আজ যদি তুই আমাকে ভালোবাসার কথা না বলতি তাহলে আমি তোকে বলতাম, মানে বন্ধুত্ব শেষ করে প্রেমিক প্রেমিকা হয়ে যেতাম। আমাদের এমন কাণ্ড দেখে বাসার শেষ বাজাতে থাকলো, আর ইতে হাত তালে দিতে থাকলো। দুজনের যখন পুরোপুরি জ্ঞান আসলো আমরা কি করতেছি, তখনই দুজন দুজনকে ছেড়ে দিলাম। বিনা টিকিটে এত সুন্দর একটা লাভ স্টোরি দেখতে পারবো ভাবতে পারিনি। তোরা দুজন যে তলে তলে এত দূর চলে গেছিস তা তো বুঝতেই পারিনি আমি। তোরা দেখি সব বাংলাদেশি লেজেন্ডদের ভালোবাসাকে হার মানালি রে। তাই তো বলি, সাদিয়া তো আমাদেরও বন্ধু, আমরা তো তার জন্য এত পাগল না। আর শামীম সাদিয়ার জন্য কতটা টেনশন করে, তাকে নিয়ে ভাবি। হ্যাঁ, সাদিয়াকে আমি ভালোবাসি বলেই সাদিয়াকে নিয়ে এত ভাবি, এত টেনশন করি। আমি মনে হয় তোর কথা ভাবি না, তোকে নিয়ে টেনশন করি না। এই তোরা দুজনকে এখনো তুই করেই বলবি নাকি? তাই তো, আমারও তো মনে ছিল না। এই, আজ থেকে তোরা দুজন দুজনকে তুমি করে বলবি, আর আমাদেরকে তুই করে বলবি। কি বলিস ইতি? একদম ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, তোদের কথা মানলাম। এখন বল, তোদের দুজনের মধ্যে কে ট্রিট দিবি? ট্রিট কেন দিতে হবে? ভারি, এখন তোরা দুজন দুজন সম্পর্কে জড়ালি না, তাই ডাবল ট্রিট দিতে হবে। ডাবল কেন? দেখ, তোরা দুজন আমাদের বন্ধু, তাই না? তোরা যদি আলাদা আলাদা কারোর সাথে সম্পর্ক চাইতি তাহলে তো আলাদা আলাদাভাবে ট্রিট পেতাম। এটার বাইরেও কথা আছে, সেটা হলো তোরা যতই প্রেমিক প্রেমিকা হোস না কেন, এর আগে কিন্তু বন্ধু। এখানেও ডবল ট্রিট হয়।
ঠিক আছে চল, আর যত খুশি খেতে পারিস। খাবি তোরা, বিল আমিই দিব। যা বাসার, তোর বাইক নিয়ে আয়। আজ ক্লাস করবে না আর? বাসার গেল ওর বাইক নিয়ে আসতে, আর সাদিয়া ওর বাইক আনতে গেল। দুজনে বাইক নিয়ে আসলে আমি সাদিয়ার বাইকে আর ইতি বাসারের বাইকে উঠলো। বাইক চালিয়ে ওরা আমাদেরকে আজ অন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টে ঢুকে ইতি আর বাসার ওদের মতো অর্ডার দিতে থাকলো। আমি আর সাদিয়া ওদের কাহিনী দেখে মুচকি হাসতে থাকলাম। আমি তেমন কিছুই খেলাম না, কারণ বাসাতে সকালে খেয়েছি। সাদিয়াও তেমন কিছু খেলো না, যা খাওয়ার ইতি আর বাসারই খেলো। খাওয়া শেষ করে সাদিয়া বিল মিটিয়ে দিল। তারপর আমরা কলেজে চলে আসলাম। কলেজে এসে ইতি আর বাসায় ক্লাস করার জন্য চলে গেল। আমি আর সাদিয়া ক্লাস থেকে আমাদের বইগুলো নিয়ে বের হলাম, কারণ আজ সারাদিন দুজন অনেক ঘুরবো তাই। আমি আর সাদিয়া প্রথমে বারে গেলাম। সেখান থেকে মদের বোতল, সিগারেটের দোকান থেকে সিগারেট নিলাম। আর সাদিয়ার কাছে আগে থেকে গাঁজা ছিল। আমরা শহর থেকে অনেক দূরে চলে আসলাম, পুরো জনমানবহীন এলাকা, যেখানে আমরা এসব খেলে কেউ দেখতে পারবে না। আর দুজনে প্রেম আলাপ করবো মন খুলে। সাদিয়া সব নেশাদ্রব্যের একটু একটু করে খেলো, আর আমাকে সবগুলো জোর করে খাইয়ে দিল। আমি কিছুই বুঝি না, সবসময় আমাকে এসব জিনিস বেশি বেশি করে খেতে হয়। আর সত্যি বলতে এসব আমি একটু বেশি আসক্ত হয়ে গেছি। এই তুমি সবসময় এগুলো আমাকে বেশি বেশি খাও কেন? আরে তুমি খাওয়া, আমি খাওয়া এক কথা বোঝো না তুমি? তোমার আর আমার তো মন এখন একটাই। আর আগে এসব খেলে তো মাতাল হয়ে যেতে, এখন তো কোনো মাতলামি করো না। আর এসব খেলে তোমাকে না অনেক সুন্দর লাগে। দেখো সাদিয়া, আমরা মুসলমান হয়ে এসব হারাম জিনিস সেবন করতেছি, এসব করা ঠিক না। আরে বাবা, যখন ইবাদত করার সময় চলে আসবে তখন করব। আর এসব বাদ দিব। আমরা এখন যুবক যুবতী, আর এই বয়সে আমরা একটু মজা না করলে চলে বলো তুমি? আল্লাহ এই যুবক বয়সের ইবাদত বেশি পছন্দ করে, আর যুবক বয়সের ইবাদতে আল্লাহ কবুল করে নেন। আর এই সময় এই ইবাদত করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই নাকি? তা তো জানতাম না। কেন জানতে না? আমি কখনো মাদ্রাসায় যাই নাই, তাই জানি না। দেখো, আগে করনি ঠিক আছে, এখন থেকে করবে। আর এখন সব কিছু তুমি ইউটিউবে দেখে শিখতে পারবে, আর কিছু ইসলামিক বই পড়বে, তাতে করে তোমার ইবাদত করতে অসুবিধা হবে না। আরে এইসব কথা বাদ দাও তো, পরেও করা যাবে। কেন বাদ দেব? দেখো সাদিয়া, আল্লাহ যদি চায় তোমাকে আমার সারা জীবনের সাথী করে রাখতে চায়। আমি চাই না তুমি নিরীহ মানুষের উপর অত্যাচার করো, এসব করা মহাপাপ। দেখো, দুনিয়া আমরা কয়েকদিনের মেহমান, তাই এমন কোনো কাজ করো না যাতে ভবিষ্যতে মানুষ তোমার চোখে আঙ্গুল দিয়ে কথা বলে। নিজেকে চেঞ্জ করে ফেলো সাদিয়া। এসব ছেলেদের মতো চলাফেরা, রাত করে ক্লাবে গিয়ে নেশা করা, পরপুরুষের সাথে নাচানাচি করা, মানুষের সাথে মারামারি করা বাদ দিয়ে প্রকৃত বাঙালি ধার্মিক নারী হয়ে যাও। বয়স্ক মানুষকে সম্মান দিতে শেখো, ছোটদেরকে স্নেহ করা শেখো, মানুষকে মূল্যায়ন করা শেখো। তুমি যেহেতু পাশে আছো ঠিকই, আমি সব কিছু শিখে নেব, বুঝলে? নাও, এবার বাকিটুকু খেয়ে নাও তো। এখন এসব কেউ দেখলে সমস্যা হবে। এসব না খেলে কি হয় না সাদিয়া? আরে তুমি তো আর সারা জীবন খাবে না এসব। আর এসব কেনার মতো টাকাও তোমার কাছে নাই। এখন এসব খাবে না তো কবে খাবে তুমি? নাও তো, হা করো, আমি খাইয়ে দেই তোমাকে। তারপর সাদিয়া যতটুকু বাকি ছিল সব কিছু আমাকে জোর করে খাইয়ে দিল। 20 টাকার বেনসন সিগারেটের 19টা আমি খেয়েছি, তার মধ্যে 5টাতে গাঁজা ভরিয়ে দিয়ে আমাকে খাইয়ে দিছে। আমি এখন এসব ছাড়তে চাইলেও ওরা আমাকে ছাড়তে চায় না। সব জেনেও সব বুঝেও আমি এসব হারাম জিনিস সেবন করতেছি। প্রায় রাত হয়ে গেছে, তখন সাদিয়া আমাকে নিয়ে সেখান থেকে চলে আসলো, আর আমাকে নামিয়ে দিয়ে সেও চলে গেল। আমি একটা চায়ের দোকানে গিয়ে চোখে মুখে পানি দিলাম আর কলি করলাম। তারপর সেখান থেকে বের হয়ে রাস্তার পাড়ে ছোট দোকান থেকে বাবুল গাম নিয়ে মুখে দিলাম যাতে গন্ধটা চলে যায়। কোনো রকম ডুলতে ডুলতে বাসার সামনে আসলাম। তারপর নিজেকে স্বাভাবিক করে বাসার ভিতরে গেলাম। আমাকে রাত করে বাসায় আসতে দেখে বাবা আমাকে আটকালো। সেই সকালে কলেজে গেছিস আর এই রাতে তোর আসার সময় হলো? দিন দিন দেখি তুই খারাপ হয়ে যাচ্ছিস। কি করছিস কি তুই বাইরে, সেটা বলতো। আগে তো এমন ছিলি না, এখন কেন এমন হয়ে গেছিস? সেটা বলতে আমি বাধ্য নই। এখন সামনে থেকে সরো, আমি রুমে যাব। দেখছো সানহা, তোমার ছেলে এখন আমার মুখে মুখে ঝাড়ি মেরে কথা বলে। আগে তো এমন ছিল না। শামীম, এইসব কি হচ্ছে? হ্যাঁ বাবা, হয়তো কে সম্মান দিতে জানিস না তুই। বাবা, হয়েছে তো কি হয়েছে? আমি বাইরে যেতে পারি না, একটু ঘোরাঘুরি করতে পারি না? তোমরা আমাকে কিভাবে কি মনে করো? তোমাদের আঙ্গুলের ইশারায় চলাফেরা করবো নাকি? আমার এসব কথা শুনে মনে হয় ভাইয়ার সহ্য হলো না, তাই সোফা থেকে উঠে এসে আমাকে টাস টাস করে কয়েকটা লাগিয়ে দিল। আর আমি ওর রাগ সামলাতে না পেরে ভাইয়ার শার্টের কলার ধরে ফেললাম।
আমি নিজেও ভাবতে পারতেছি না কি বলতেছি আর কী সব করতেছি। সত্যি বলতে মানুষ নেশা করলে যে তার হৃদয়ের জ্ঞান থাকে না, তার প্রমাণ আমি নিজেই। শামীম, কি সব শুরু করে দিয়েছিস তুই? তোর বড় ভাই হয়, তোর গায়ে হাত তুলতে পারে, তাই বলে তুই তার শার্টের কলার ধরবি? তোমার স্বামীর সাহস হয় কী করে আমার গায়ে হাত তোলার? তাকে বলে দাও আমি এখন আর আগের ছোট শামীম নেই। বুঝেছো তোমরা সবাই? এবার মা এগিয়ে এসে আমাকে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় গালে বসিয়ে দেয়। এই শিক্ষা দিয়েছি তোকে আমরা, হ্যাঁ এই শিক্ষা দিয়েছি। যাকে নিয়ে গল্প করতাম আজ সেই ছেলে খারাপ হয়ে গেছে। বাবা মা ভাই ভাবির সাথে মস্তানদের মতো করে কথা বলে। তোমার ছেলে নেশা করে এসেছে, ওর গায়ের পোশাক থেকে গাঁজার গন্ধ আসতেছে। তোমার ছেলে পুরো নষ্ট হয়ে গেছে। এখন এই ছেলের জন্য তোমাকে কথা শুনতে হবে সবার কাছে। এই ঈশিতা চলো এইখান থেকে রুমে, আর এই বদমাইশের কোনো ভালো মন্দই নাই। আমি শাহানা, চলো রুমে চলো। এরকম বেয়াদব নেশাখোর ছেলের বাবা আমি নই, চলো তো। বাবা মায়ের হাত ধরে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি কোনো রকম নিজের রুমে চলে গেলাম। যখন বিছানায় শুতে যাব তখন পিছন থেকে তৃপ্তি বলতেছে, ভাইয়া রুমে আসবো? আয়, তোকে আবার অনুমতি নেওয়া লাগে নাকি? নিচে যা বলি। তোর রুমে আসতেও ভয় করতেছিল, তোর জন্য খাবার নিয়ে আসলাম, খেয়ে নে। আয়, এখানে এসে বস তুই। আমি তৃপ্তিকে আমার বিছানায় বসিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে তৃপ্তির পাশে বসে খেতে লাগলাম। ভাইয়া নিজের সবার সাথে এমন ব্যবহার না করলেও পারতি। জানি না রে, এখন আমার কেন জানি কারো কথাই সহ্য হয় না, বুঝি না। তোর কি কোনো কিছু হয়েছে ভাইয়া? কি আর হবে? সাদিয়া আপুর সাথে কি আজও তোর দেখা হয়নি? হয়েছে। তাহলে অমন করে রেগে আছিস কেন? তোর সাথে কি তার কথা হয়নি, নাকি অন্য কিছু হয়েছে? আরে না রে পাগলি বোন, আজ ওকে প্রপোজ করেছি আর সে রাজি হয়েছে, তাই তোর সাথে ঘুরতে গিয়েছিলাম। আর ফিরতে দেরি হলো। কই নেশা করেছি? তোর গা থেকে কি সব বাজে গন্ধ আসতেছে। এই 5 দিন তোর ঘরে অনেকবার এসেছিলাম, আর এসে সিগারেটের প্যাকেট পেয়েছি, আর তোর ঘরেও সিগারেটের গন্ধ ছিল। এই আমার খাওয়া শেষ, এখন তোর ঘরে যা, আর কাউকে বলবি না, বুঝলি? বিছানায় জেনে গিয়ে শুয়েছি, অমনি আমার ফোনে কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখি সাদিয়া আমাকে ফোন দিছে। এত রাতে আবার কেন ফোন করলো কিছুই তো বুঝলাম না। কোনো সমস্যা হলো না তো আবার? ফোন রিসিভ করি। কি ব্যাপার, এত রাতে ফোন দিলে যে? আমি কি তোমাকে ফোন দিতে পারি না নাকি? আমি সেটা বলিনি, হঠাৎ ফোন দিলে তো তাই। এখন থেকে তোমার সাথে আমি প্রতিদিন রাতে ফোনে কথা বলবো। আমি সেটাই ভাবতেছি, তোমার সাথে দিন রাত 24 ঘন্টা থাকি আর কথা বলি। আমিও তো চাই বাবু। তা আমার বাবুটা কি করে এখন? এই তো ঘুমানোর প্রিপারেশন নিয়েছে, আর তুমি ফোন দিলা। ডিস্টার্ব করলাম বুঝি তোমাকে? না না, ডিস্টার্ব করবে কেন, বরং খুব ভালো লাগতেছে। খেয়েছো বাবু তুমি? হ্যাঁ খেয়েছি, আর তুমি খেয়েছো? হ্যাঁ বাবু খেয়েছি। সাথীর সাথে আরও নানান কথা বলে ফোন রাখলাম। সাথীর সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল। যেখানে মা বাবা কাউকে জিজ্ঞাসা করলাম না তারা খেয়েছে কিনা, সেখানে 2 দিনের পরিচিত একটা মেয়ের সাথে কথা বললাম, সে খেয়েছে কিনা। যেখানে আমার পরিবারের সবার সাথে খারাপ আচরণ করলাম, সেখানে আমার প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কত মধুর সুরে কথা বললাম। পরদিন কলেজে গেলাম সিএনজি করে, কারণ আমার সাইকেল কলেজের গ্যারেজে আছে। কলেজে গিয়ে দিকে সাদিয়া আগে এসেছে, আর সে বাইকের উপরে বসে আছে। আমি ক্লাসে না গিয়ে সাদিয়ার কাছে গেলাম। আজকে তোমার কোনো গুরুত্বপূর্ণ ক্লাস আছে? মনে হয় না। তাহলে চলো আজ একটা নতুন জায়গায় যাব আমরা। কোথায় যাবে? বাইকে উঠো তো, গেলেই দেখতে পারবে তুমি। মাত্র কলেজে আসলাম, একটা ক্লাস করে যাই। আরে বুঝতেছো না কেন? যেতে অনেক সময় লাগবে আর আসতেও অনেক সময় লাগবে। ঢাকা শহর থেকে অনেক দূরে জায়গাটা। কত দূরে? নরসিংদীর ড্রিম হলিতে পার্কে যাব আজ আমরা, বুঝেছো তুমি? সেটা তো অনেক দূরে, যেতে তো কয়েক ঘন্টা লাগবে। তার জন্যই তো বলতেছি ক্লাস বাদ দাও, দ্রুত যেতে হবে আমাদেরকে। ঠিক আছে চলো। আমি ঢাকা কেরানীগঞ্জ পর্যন্ত বাইক চালিয়ে নিয়ে যাব, আর নরসিংদীর মাধবতী পর্যন্ত তুমি চালাবে বাইক, বুঝেছো? আচ্ছা ঠিক আছে। আমি সাদের বাইকের পেছনে উঠলাম, আর সাদিয়া বাইক চালানো শুরু করে দিল। ঢাকা কেরানীগঞ্জ আসতে আমাদের সময় লাগলো ঘন্টাখানেক। সেখানে আমি বাইক নিয়ে চালানো শুরু করে দিলাম, আর সাদিয়া বাইকের পেছনে উঠে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বাইক চালিয়ে যখন নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত এসেছি, তখন সাদিয়া বাইক থামাতে বলল, আর সে দোকান থেকে সিগারেটের প্যাকেট নেয়। আমরা যখন নারায়ণগঞ্জের গাউছিয়া আসলাম, তখন সাদিয়া আমাকে একদিকে দাঁড় করিয়ে বলল। আমি বাইকটা একদিকে দাঁড় করালাম। সাদিয়া আমাকে নিয়ে একটা ক্যাফেতে গেল।
সেখানে হালকা কিছু খেলাম এবং বের হয়ে সাদিয়া একজনকে ফোন করলো। কিছুক্ষণ পরে একটা ছেলে পলিথিনে করে কি যেন নিয়ে আসলো। সাদিয়া সেটা হাতে নিল আর আমাকে বাইক চালাতে বলল। যখন আমরা গাউসিয়া পার হলাম আর নরসিংদী জেলাতে প্রবেশ করলাম, তখন চারদিকে কাপড় শুকাতে দেখতেছি। আর রাস্তার সাইডে ডোবা, খাল, পুকুরের ওপর অনেক টঙের দোকান, অনেক মানুষ বসে আছে। কেউ চা খাচ্ছে, কেউ রুটি কলা খাচ্ছে। আর রাস্তা দিয়ে সাইসাই করে বাস, ট্রাক, পিক আপ, সিএনজি, অটোরিকশা সব চলে যাচ্ছে। রাস্তার দুই পারে শুধু কাপড় শুকাতে দেখা যাচ্ছে আর মাঝে মাঝে উঁচু উঁচু বিল্ডিং। এটা কিন্তু গ্রাম এলাকা, তবে নারায়ণগঞ্জ শিল্পনগরী হওয়াতে তার একটু ছোঁয়া পেয়েছে এসব জায়গায়। তবে হ্যাঁ, নরসিংদী কিন্তু কাপড়ের টেক্সটাইলের মিল প্রচুর আছে। এই এলাকার মানুষ প্রচুর পরিশ্রমী। তো নরসিংদী সম্পর্কে আর নাই বলি, থাক। আপনাদেরকে সব বলতে বলতে আমরা ড্রিম হলিডে পার্কে চলে এসেছি। আমি সাদিয়াকে বারবার জিজ্ঞাসা করেছি পলিথিনের থলিতে ছেলেটা কী দিল। সাদিয়া শুধু বলতেছে, সেটা নয় পরে দেখতে পারবে তুমি। আমরা দুজনে পার্কে ঢুকে একটা ফাঁকা জায়গায় একটা গাছের ছায়ায় গিয়ে বসলাম। ধরো, সিগারেট ধরাও, সকাল থেকে খাওয়া হয়নি। আমারও খাওয়ায়নি, দাও। সাদিয়া আমাকে সিগারেট দিল এবং সে নিজেও সিগারেট ধরালো। তো আমাদের থেকে কিছুটা দূরে একটা ছেলে মেয়ে সবার আড়ালে লিপ কিস করতেছে আর জড়িয়ে ধরে আছে। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত আছে, আশেপাশে কি হচ্ছে তা তাদের খেয়াল নেই। চলো না দুইজনে ওদের মতো করি। ছি ছি, কি বলো এসব তুমি? বিয়ের আগে এসব করা হারাম। ওরা তো করতেছে, তাহলে আমরা করলে দোষের কি? দেখো সাদিয়া, এমনিতে আমি তুমি দুজনে হারাম সম্পর্কের মাঝে আছি, তার উপর যদি এসব করি সেটা তো জিনা হয়ে যাবে। আর কিয়ামতের দিন জিনাকারীর শাস্তি সর্বপ্রথম হবে, আর জিনাকারী সবার সামনে থাকবে। মনে করো আমাদের বিয়ের আগে তোমার সব কিছু আমাকে দেখালে বা আমরা শারীরিক সম্পর্ক করে ফেললাম, কিন্তু এটা কি গ্যারান্টি দিতে পারবে তোমার সাথে আমার বিয়ে হবে বা বিয়ে করব? যদি কোনো কারণে তোমার সাথে আমার বিয়ে না হয়, তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়, তখন তোমার স্বামীকে কী দেবে? দেখো সাদিয়া, তোমাকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। তার মানে এই নয় যে তোমার দেহ আমার লাগবে। সামান্য ক্ষণিকের সময়ের সুখের জন্য পরকাল হারাতে পারবো না। আরও অনেকে তো এসব করে। কেউ কেউ তো হোটেল বুক করে এসব কাজ, কেউ তো বা স্বামীর অগোচরে এসব করে বেড়াচ্ছে। যে নারী তার স্বামীকে টুকে এসব করতেছে সে তো কখনো জান্নাতে যেতেই পারবে না, কারণ এটা পরকীয়া। আর ওই নারী যদি এসব করে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার কথা বলা হয়েছে। বললাম না, সামান্য সুখের জন্য এসব করতে গেলে সব হারাতে হবে। নিজের সম্মান, পরিবারের সম্মান, সবার সম্মান। সমাজের চোখে খারাপ নারী হবে। যারা এসব কাজ করে তারা তো পরকালে বিশ্বাসী না। যদি তারা পরকালে বিশ্বাসী হতো তাহলে এসব কাজ করতোই না। অনেক ছেলে তো মেয়েদেরকে এসব করার জন্য চাপ দেয়। এটা বলবো বয়সের দোষ। আর যারা প্রাপ্তবয়স্ক তারা যদি এসব করে, কারো বিয়ে হয়নি কিংবা তার নেচারটাই খারাপ, পরনারীর প্রতি তার লোভ। হয়েছে, আর বলতে হবে না। এবার চলো হোটেলে যাবো। আমি অনলাইনে হোটেল বুক দিয়েছি। হোটেলে আমি? আরে বোঝো না কেন? ওখানে গিয়ে নেশা করব, তারপর রেস্ট নিব, পরে বাসায় যাব। এসব কি প্রতিদিন করা ঠিক হবে? তুমি বলো। দেখো শামীম, এসব না করলে শহরের ছেলেমেয়েরা কখনোই স্মার্ট হতে পারে না। আর বলেছি তো, বিয়ের পর এসব আর করবো না, বুঝেছো? কি আর করার, সাদিয়াকে তো নিজের থেকে বেশি ভালোবাসি, তাই বাধ্য হয়ে তার সাথে নেশা করার জন্য যাওয়া লাগতেছে। আর তার সাথে চলে গেলাম হোটেলে। কিন্তু একটা জিনিস বুঝতেছি না, সাদিয়া মদ গাঁজা এতদিন এসব খাওয়াতো, কিন্তু আজ সে ফ্যান্সি ডিল কোথায় পেলো? সাদিয়ার এসব কি খেলো? সব তো আমাকে খাই দিল। সে তো কিছুই খেলো না। তুমি না বললে একসাথে নেশা করব, তা না করে শুধু আমাকে যে খাওয়ালে। আরে পাগল, তোমার আর আমার মন তো একটাই। তুমি খাওয়া মানে আমি খাওয়া, আর আমি খাওয়া মানে তুমি। সেটা কেমন করে? আমি আর কিছুই বলতে পারলাম না, কারণ নেশা করেছি, মাথাটাও ধরেছে। তাই আমি শুয়ে পড়লাম। আর সাদিয়া ওর ফোন বের করে কার সাথে যেন কথা বলতে থাকলো। আমি আর কিছুই বলতে পারলাম না, কারণ নেশা করেছি, মাথাটাও ধরেছে। তাই আমি শুয়ে পড়লাম। আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি রাত হয়ে গেছে। আর সাদিয়া কার সাথে যেন এসে কথা বলতেছে। আমাকে জায়গা দেখে সে ফোন রেখে দিল। তাহলে তোমার ঘুম ভাঙলো মশাই? কার সাথে কথা বললে তুমি? এই তো বাসাতে কথা বললাম। জিজ্ঞেস করতেছে কোথায় আছি আমি। আমার না মাথাটা বেশ ধরেছে। এই এখানে আর থাকা যাবে না, বুঝলে? আর তোমার বাবা ফোন করেছিল, আমি তখন বাইরে খেতে গেছিলাম। তখন দেখলাম এই হোটেলের মেয়ে একটা ফোনে কি যেন বললো। কি বলতেছো তুমি এসব? এমনিতেই কালকে সবার সাথে খারাপভাবে কথা বলেছি, আর যদি কোনো কিছু হয় তো? কিছুই হবে না, শুধু কালকের মতো একটু রাগ হবা, সব ঠিক হয়ে যাবে। নাও ফ্রেশ হও, আমি বাইরে গেলাম, তাড়াতাড়ি আসো। সাদিয়া হাসতে হাসতে বাইরে চলে গেল। আমি তার এই হাসির কিছু মানে বুঝলাম না। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম,
দেখি সাদিয়া বাইক নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বাইকের পেছনে উঠলাম। সাদিয়া এবার খুব জোরে বাইক চালাতে থাকলো। আমি মোবাইল হাতে নিয়ে দেখি রাত 9টা বাজে। আমার বাসায় যেতে যেতে 11টা পার হয়ে যাবে। আর রাতে যেহেতু গাড়ি কম, তাই সাদিয়া জোরে চালাচ্ছে বাইক। আমি বাসায় যেতে যেতে রাত 12টার মতো বেজে গেছে। বাসায় ঢুকে দেখি মা, বাবা, ভাইয়া, ভাবি আর তৃপ্তি মনে হয় ঘুমিয়ে গেছে। আমি যখন তাদের পাশ কেটে চলে যাব, তখন বাবা আমার সামনে এসেই ঠাস ঠাস করে আমার গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আর ভাইয়া তার কোমরের বেল খুলে হাতে নিল। এই দিনগুলো দেখার জন্য তোকে এই ঢাকা শহরে নিয়ে এসেছি। আমি আবার কি করলাম? কি করলাম বলতেছিস? কিছুই জানিস না তুই? কি করেছিস সেটা বল। তুই তো রাগ দেখে কার সাথে কথা বলিস? হ্যাঁ, হোটেলে মেয়ে নিয়ে যাস, নেশা করিস, ফুর্তি করিস, এসব শুরু করে দিয়েছিস তুই। এতদিন জানতাম শুধু নেশা করিস। ছেলে মানুষ আবেগের বশে নেশা করতে পারিস, তাই বলে কি প্রতিদিন রাতে মেয়ে নিয়ে হোটেলে থাকিস? কে বলেছে এসব কথা তোকে? কে বলেছে যে বাজারি মেয়েকে নিয়ে হোটেলে গেছিলি? সে বলেছে। আর এটাও বলেছে মাঝে মাঝে নাকি দৌলদিয়ায় বেশ্যালয়েও যাস তুই। সব মিথ্যা। আমি আর বলতে পারলাম না। ভাই আমাকে তার কোমরের বেল দিয়ে ইচ্ছে মতো মারতে থাকলো। আজ মা, ভাবি কেউ আমাকে বাঁচাতে আসলো না। মারতে মারতে ভাইয়ের বেল যখন ছিঁড়ে গেল, তখন সে থামলো। আর কোনো কথা না বলে সে ঘরে চলে গেল। বাবাও ঘরে চলে গেল। জানি না কোন পাপের কুলাঙ্গার ছেলে আমি জন্ম দিয়েছি। যদি জানতাম তুই বড় হয়ে এতটা খারাপ হবি, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলতাম। এখন তো আমারও ভয় করতেছে। যাকে নিজের মায়ের নজরে দেখতাম, কোন দিন জানোয়ারের মতো আমার শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ, কি এমন পাপ কাজ করেছি যা সাজা আমাকে এইভাবে একটা কুলাঙ্গার ছেলেকে দিয়ে দিলে? মা, আমি এ বাসাতে থাকতে পারবো না। আমি বাবার বাসায় চলে যাব। আমার এখন নিজের প্রতি খুব ভয় হচ্ছে। শামীম এতটা খারাপ হবে তা কখনো জানতাম না। যদি আমার এই অসুস্থ শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, কালকে তোকে তোর বাবার বাড়ি পাঠিয়ে দিব, বুঝছিস? মা আর ভাবি আরও নানা রকম কথা বলে নিজেদের রুমে চলে গেল। আমি এখনো মাটিতে শুয়ে আছি। তৃপ্তি ঘর থেকে বের হয়ে এসে আমাকে কোনো রকমের তোলে দাঁড় করালো। তারপর আমি তৃপ্তির গায়ে ভর দিয়ে কোনো রকম সিঁড়ি বেয়ে উপরে আমার রুমে চলে গেলাম। ভাইয়া, তুই উপরে শুয়ে থাক, আমি নিচ থেকে গরম পানি করে নিয়ে আসি। আমি এভাবে উপরে বিছানাতে শুয়ে থাকলাম, কিন্তু এটা ভেবে পাচ্ছি না আমি মেয়েটার কি এমন ক্ষতি করেছি যার কারণে সে বাবাকে ফোন করে এরকম কথা বলেছে। আগে সুস্থ হই, তারপর নরসিংদীর ওই হোটেলে চাকরি করা ওই মেয়েটাকে ধরে ঢাকা নিয়ে এসে বাবার সামনে দাঁড় করাবো আর বলবো সত্য কোনটা আর মিথ্যা কোনটা। তবে একটা কথা মাথায় কিছুতেই আসতেছে না। বাবা আর ভাইয়া না হয় আমাকে মারলো, কিন্তু মার ভাবি আমাকে এভাবে খারাপ ভাবতে পারলো? যে ভাবিকে কোনোদিন খারাপ নজরে দেখিনি, যে ভাবিকে মায়ের নজরে দেখি, আর সে আমাকে দেখে ভয় পাচ্ছে। ভাই আর বাবার মারের আঘাতে না যতটা কষ্ট পেয়েছি, তার থেকে বেশি কষ্ট পেলাম মার ভাবির কথাগুলো শুনে। কারণ তারা তো খুব ভালো করে জানে আমি কেমন। এর মাঝে তৃপ্তি একটা বলে গরম পানি আর একটা সুতি কাপড় নিয়ে রুমে ঢুকলো। আমাকে বিছানায় বসে গা থেকে শার্টটা খুলে দিল, আর সাথে সাথে তৃপ্তি ওর ওড়না দিয়ে নাক চেপে ধরলো। ভাইয়া, তুই আজকেও নেশা করেছিস? এসব রাখ, যা করতেছিস তাই কর, শুয়ে পড়। আমি শুয়ে পড়লাম, আর তৃপ্তি গরম পানি সেক আমাকে দিতে থাকলো। আচ্ছা তৃপ্তি, তুই কি জানিস মেয়েটা বাবাকে ফোনে কি বলেছে? মেয়েটা বলেছে তুই নাকি মেয়েটাকে ভালোবাসার অফার দিতিস, আর মেয়েটা নাকি বারবার মানা করতো, তাই নাকি আজ তাকে জোর করে তোর বন্ধু সহ গাড়িতে তুলে নিয়ে গিয়ে ওসব কাজ করেছিস। আর নেশাও নাকি করেছিস। মেয়েটাকেও নাকি জোর করে নেশা করিয়েছিস তুই। কি বললি তুই? এসব বলেছে সে? সত্যি কি তুই এমন কাজ করেছিস ভাইয়া? বিশ্বাস করবন, আমি সব কাজ জীবনে করিনি। তাহলে মেয়েটা যা বললো? তোকে পরে একদিন সব বলবো। এই যে তোকে ক্রিমটা লাগিয়ে দিলাম আর টেবিলে ওষুধ রাখলাম, খেয়ে নিস, আমি গেলাম। তুই কি বাসে সবার মতো আমাকে ভুল বুঝতেছিস? ভুল বুঝলে নিশ্চয়ই তোর এত খেদমত করতাম না। না, কোনো রকম চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। ঠিকমতো ঘুমোতে পারলাম না শরীরের ব্যথার কারণে। এমন মার মেরেছে যা কখনো ভোলার মতোই নয়। আমার জীবনে এমন মার খাইনি। কোনো রকম রাতটা পার করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে খাবার টেবিলে যেয়ে না গিয়ে বসেছি, অমনি সবাই খাবার টেবিল থেকে উঠে গেল। বাবা মা,
আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। আমি আমার বাবার বাড়ি যাব। কোন দর্শক আর নেশাখোর মানুষের সাথে এক বাসায় থাকা সম্ভব না। বাবা, আমিও তাই চাই। ঈশিতা ওদের বাসাতে থাক। বলার তো যায় না কবে নেশা করে এসে না বাসাতে কারোর সাথে অঘটন ঘটায়। ঠিক আছে, নিয়ে যা ঈশিতা বৌমাকে। যদি শামীম আমার ছেলে না হতো তাহলে কাল রাতেই ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিতাম বাসা থেকে। জানি না কোন জন্মের পাপের সাজা আমাকে দিচ্ছে উপরওয়ালা। আর তো মনে চাচ্ছে এমন কুলাঙ্কা ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া। পুলিশের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আসামির বাপের জায়গা তো আমার নাম থাকতো, তাই তো পারলাম না। আমি খাবার টেবিলে বসে শুধু নীরবে তাদের কথাগুলো শুনলাম। আমি এবার কি বলবো? তারা যা বলেছে ঠিকই বলেছে। আমি তো নেশা করি, আর মেয়েটা তো ফোন করে হয়তো বা উল্টাপাল্টা আরও নানান রকম কথা বলেছে, তাই আমার পরিবার এমন কথা বলতেছে। যেখানে আমার বাবা মা কোনোদিন কোনো সম্মানহানির শিকার হয়নি, সেখানে আমার দোষের কারণে আজ তাদের মাথা নিচু হয়ে গেছে। সত্যি বলতে গিয়ে প্রেম ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। আর এই প্রেম ভালোবাসাতে যদি একজন আরেকজনকে নিজের থেকেও বেশি ভালোবাসে, বা তখন তো অপরজনের কথা শোনা ছাড়ার কোনো উপায় নেই। এই ভালোবাসার কারণে পরিবার পর হয়ে যায়, আর মনের মানুষ আপন হয়ে যায়। আমি কোনো রকম নাস্তা করে বের হয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য। একটা সিএনজি নিয়ে কলেজে চলে আসলাম। সারা শরীর এখনও ব্যথা করতেছে। কলেজে এসে বাসার রীতি দেখা পেলাম, ওদের কাছে গেলাম। কিরে, প্রেমিক এখন তো তোকে পাওয়াই যায় না। প্রেমিক মানুষ তো এখন কি আর বন্ধুর খবর রাখবে নাকি? ভুল বুঝিস না তোরা প্লিজ। আরে আমরা কেন ভুল বুঝবো বলতো? প্রেম করতেই পারিস তাই বলে কি ক্লাস করা বাদ দিবি? সামনের মাস থেকে আমাদের ফাইনাল পরীক্ষা, বুঝতে পারছিস তুই? কি বলিস? আমি তো সব কিছুই জানি না। সারাদিন প্রেম ভালোবাসা নিয়ে থাকলে জানবি কি করে? তো রুটিন দিছে? আজকে দিবে। আমরা কথা বলতেছি, এর মাঝে সাথে আমাদের কাছে চলে আসলো। কি খবর, সবাই কেমন আছো? আজ এত খুশি মেজাজে, ব্যাপার কি সাদিয়া? তেমন কিছু না, জীবনের কিছু লক্ষ্যে সফল হওয়ার কাছাকাছি চলে এসেছি। তা কি সফলতা জানতে পারি? আর কয়টা দিন যাক, তারপর সব জানতে পারবে। এই চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাস করতে যাব। আজ আর সাদিয়ার সাথে কোথাও গেলাম না। সাদিয়া ওর ক্লাসে চলে গেল, আমরা আমাদের ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে যে যার মতো বাসায় চলে গেলাম। আজ আর সাদিয়ার সাথে কলেজে তেমন কথা হলো না। বাসায় ঢুকে দেখি বাসা পুরাই নীরব, কাউকে দেখতেছি না। আমার রুমে বসে আছি, আমার গায়ে জ্বর এসেছে মনে হয়। কাল রাতের মারের ব্যথা এখনও কমেনি, তাই আমি বিছানায় উপরে শুয়ে বললাম। হঠাৎ অনুভব করলাম পিঠে কে যেন হাত বুলিয়ে দিচ্ছে। আমি এবার মাথা ঘোরালাম, দেখি তৃপ্তি আজকেও গরম পানি, ডেটল আর কিছু ট্যাবলেট নিয়ে এসেছে। ভাইয়া তুই শুয়ে থাক, আমি তোর পিঠে গরম পানির স্যাক আর ডিটল দিয়ে দিই, দেখবি আর ব্যথা থাকবে না। তুই কেমন করে বুঝলি আমার শরীরে ব্যথা কমেনি? তুই বাসায় এসেছিস থেকে কেমন যেন ছটফট করতেছিস, তাই বুঝলাম আর কি। বাসায় তো নীরব কেন রে? ভাবি তো ওর বাবার বাসায় চলে গেছে, আর আম্মু তো ঘরে আছে। তাই তো বলি, বাসায় তো নীরব কেন? কোনো বলতে হবে না, দেখ তোর শার্টটা খুলে দে আর আমার কাজ করতে দে, আম্মু দেখলে আবার সমস্যা হতে পারে। সন্ধ্যার দিকে সাদিয়া আমাকে ফোন করে একটা জায়গার ঠিকানা দিল। আমি সেখানে চলে গেলাম। গিয়ে দেখি সাদিয়া, রিয়া, মিনা, টিনা সবাই আছে। সাথে আমার হাত ধরে একটা জায়গায় নিয়ে গেল। হঠাৎ এখানে ডাকলে যে? ওই ডাইনিগুলোর জন্য ডাকলাম তোমাকে। কেন, কি হয়েছে? আর বলো না, তুমি আর আমি নাকি এখন ক্লাবে আসি না, ওদের মতো করে চলি না। দেখো সাদিয়া, কালকে বাসাতে তারপর তোকে সব বলে দিলাম। কি এত কিছু হয়ে গেছে আর আমি জানি না? প্লিজ আর এসবের প্রতি আমাকে জোর করো না। যেহেতু সবাই জেনে গেছে, সেখানে এসব করা বাদ দিলে কি ওরা বিশ্বাস করবে তুমি এসব কিছু ছেড়ে দিয়েছ? না তবু সাদিয়া। আরে বাবা, কেউ জানবে না, বুঝলে? আসো তো, তুমি না আমাকে ভালোবাসো, আমার জন্য একটু খাও। আর আমি জানি না, তোমার মনে এখন ঝড় বইছে, তাই সেই ঝড় এসব দিয়ে থামাও। সাদিয়া জোর করে আমাকে একটা বাড়ির ভিতর ঢোকালো, আর আমাকে ইচ্ছে মতো মদ খাওয়ালো। আর আমি যতবার খাওয়া বাদ দিতে চাই, সাদিয়া বলে যত খাবে তত মনের দুঃখ কম হবে তোমার। আচ্ছা সাদিয়া, কালকের হোটেলের মেয়েটাকে চেনো কি? না, চিনি না তো। ওই মেয়েটাকে আমার দরকার, ওর কারণে আমার পরিবারের সবাই আমাকে ভুল বুঝেছে। ওইসব নিয়ে টেনশন করিও না, আমি আছি না, সব ঠিক করে দিব, বুঝলে? না, ওই মেয়েকে আমি নিজ হাতে শিক্ষা দিতে চাই। আমাকে কিনা বলেছে আমি একজন ধর্ষক। আমি জানি তো আমার বাবু কেমন, কে কি বলে বলুক, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, বুঝেছ? নাও, তুমি যত খাবে
তত তোমার মনের জ্বালা মিটে যাবে। তো সেদিন নেশা করে বাসায় আসার পর দেখি আজ আর কেউ আমার অপেক্ষাতে নেই, তাই নিজের খাবার নিজে খেয়ে নিলাম। আমি আমার রুমে যাওয়ার পর তৃপ্তি আমার জন্য ওষুধ নিয়ে গেল আর বলল, আজ থেকে আমি আর তোর সাথে থাকবো না, তুই প্রতিদিন এসব কি শুরু করে দিয়েছিস। এভাবে প্রতিদিন আমি সাদিয়ার কথা মতো চলি। তবে আমি সাদিয়াকে বারবার বোঝাই, কিন্তু সে বুঝতেই চায় না। সাদিয়া সহ সব জায়গায় ঘুরতে যাই, প্রেমালাপ আমাদের অনেক হয়। কলেজ এখন খুব কম যাই, বাসার সবাই আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। প্রতিদিন রাত করে বাসায় ফিরি, সকালে আবার বাসা থেকে বের হয়ে যাই। ইতি বাসার এদের সাথেও এখন আর তেমন কথা হয় না। সাদিয়ার প্রতি দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছি। আর সাদিয়া ইদানিং আমাকে নেশা করতে দেয় না, আমাকে বোঝায় কি করে সংসার করতে হবে, কিভাবে বাঁচতে হবে। সাদিয়া এখন আগের মতো আমাকে নিয়ে আর বারে বা ক্লাবেও যায় না। আমার নেশা করা কমলেও সিগারেট খাওয়াটাও কমেনি। দেখতে দেখতে প্রায় আমার পরীক্ষার সময় হয়ে আসলো, আর আমার পরীক্ষাও দিলাম। কিন্তু আমার পরীক্ষা খুব খারাপ হয়েছে, কারণ পরীক্ষার আগে থেকে সাদিয়া অনেক রাত পর্যন্ত আমার সাথে কথা বলে। তো শেষ পরীক্ষার আগের রাতে সাদিয়া আমাকে বলতেছে, এই শোনো না, একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবে? আমাদের প্রেমের কথা কতজন জানে? তেমন কেউ তো জানে না। আচ্ছা, কালকে কি পরীক্ষার পর কলেজের সবার সামনে আমাকে প্রপোজ করতে পারবে? হঠাৎ এই কথা কেন? আমি চাই তোমার আমার ভালোবাসার কথা সবাই জানুক। আমি সবাইকে দেখাতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার না ভয়া লজ্জা করতেছে। আমি মেয়ে হয়ে লজ্জা পাচ্ছি না, আর উনি ছেলে হয়ে লজ্জা পাচ্ছে। তাহলে কি করতে হবে? কালকে পুরো কলেজের ছাত্রছাত্রীর সামনে আমাকে প্রপোজ করবে। ঠিক আছে, করব। এই শোনো। হ্যাঁ বলো। আমার দেওয়া যে শার্ট প্যান্ট ঘড়ি মোবাইল জুতা সব পরে আসবে, একদম হিরোর মতো সেজে আসবে কিন্তু। আর কোনো কিছু? আর দোকান থেকে তাজা গোলাপ নেবে 27টা, বুঝলে? তারপর কি করতে হবে? ফিল্মি স্টাইলে আমাকে প্রপোজ করবে, বুঝেছো? ঠিক আছে, তাই করব। আমি কি তোমাকে খারাপ বানিয়ে দিয়েছি? ধুর, কি যে বলো না তুমি। হ্যাঁ, আগে অবশ্য নেশা করতাম তোমার এই গন্টি বান্ধবীগুলোকে দেখানোর জন্য, কিন্তু এখন তো এসব আমার বাদ দিয়ে দিয়েছো তুমি। আর তোমাকে পেয়ে তো আমি আমার পরিবারের অভাবও ভুলতে পেরেছি। তুমি তো আমার সব বিপদে পাশে ছিলে। তাই বুঝি? হ্যাঁ তাই। ঠিক আছে, ফোন রাখো তাহলে। ফোন রেখে দিলাম। সারা রাত ঘুমাতে পারলাম না, শুধু ভাবতেছি কিভাবে সাদিয়াকে সবার সামনে প্রপোজ করা যায়। তাই মোবাইল বের করে প্রপোজ করার ভিডিও দেখলাম। সারা রাত আর ঘুমাইনি। সকালবেলা গোসল করে সাদিয়ার দেওয়া আগের গিফটে সব কিছু সুন্দর করে পরিধান করে নিলাম। বারবার করে কাটার দিকে দেখতেছি কখন সময় হবে আমার কলেজে যাওয়ার। দেখতে দেখতে কলেজ যাওয়ার সময় হলো। আজ আর সাইকেল নিলাম না, যদি ঘেমে যাই তখন আমার সব সাজগোজ নষ্ট হয়ে যাবে, মানে শার্টটা ভিজে যাবে আর কি। কলেজে ঢোকার আগে ফুলের দোকান থেকে তরতাজা গোলাপ নিলাম। এই গোলাপ ফুল নাকি ভালোবাসার বাহন। গোলাপ ফুল নিয়ে কলেজে ঢুকলাম। অনেকে আমার দিকে কেমন করে তাকিয়ে থাকলো। আমি পরীক্ষার হলে ঢুকলাম, তখন বাসার রীতি আমাকে এমন স্মার্ট সাজা দেখে আর হাতে ফুল দেখে বলতেছে, কি রে, পরীক্ষা দিতে এসেছিস নাকি বিয়ে করতে এসেছিস তুই? ধুর, কি যে বলিস না তুই। তা নয় তো কি, হাতে ফুল সেজেছিস পুরো হিরোর মতো। তা এত কিছু আয়োজন কার জন্য? সাদিয়ার জন্য। সাদিয়ার জন্য মানে? আর সাদিয়াকে কলেজে সবার সামনে প্রপোজ করব। তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস তুই? কাল রাতে সাদিয়া নিজে আমাকে প্রপোজ করতে বলেছে। ওকে কলেজে সবার সামনে যেন প্রপোজ করি তাই বলেছে। আর পরীক্ষা? পরীক্ষার পরে করতে বলেছে। তাই এত কিছু আয়োজন? দোয়া করি সফল হ। আমিও দোয়া করি শামীম এগিয়ে যা। পরীক্ষার কি দেব, শুধু ভাবতেছি প্রপোজ করার পর ব্যাপারটা কি হবে। মনে মনে খুব আনন্দ লাগতেছে। ইস, কি যে ব্যাপার হবে তখন। আমার প্রপোজ করে দেখে নিশ্চয়ই কলেজের সবাই হাততালি দেবে, আর সাদিয়া সবার সামনে আমাকে জড়িয়ে ধরবে। উফ, আরও কত কিছু ভাবতেছি। কোনোরকম পরীক্ষা শেষ করে সবার আগে বের হয়ে কলেজের মাঠের মাঝখানে দাঁড়ালাম। আমি গোলাপ ফুলগুলো নিয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি। পরীক্ষা শেষ হলে এক এক করে সব শিক্ষার্থী বের হলো। সাদিয়ার পরীক্ষা শেষ হলে রিনা, মিনা, টিনার সাথে আস্তে আস্তে বের হলো। আমি সাদিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। কি হলো, এভাবে দাঁড়ালে কেন সামনে? আমি সাদিয়াকে কোনো কথা না বলে ওর হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে আসলাম। তখন সবাই আমাদের দিকে দেখতেছিল, আর সাদিয়া মুসকে মুসকে আসতেছিল। আমি সাদিয়ার সামনে হাঁটু গেড়ে বসলাম, আর গোলাপের তোড়া সাদিয়ার সামনে ধরলাম, আর মাথা নিচু করেই, জানি না ভালোবাসার কথা কেমন করে বলে, জানি না মনের মানুষকে মনের কথা কেমন করে বলে, তবুও আমি আমার মতো করে তোমাকে বলতে চাই, আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি। জানি না কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যখন আমার সাথে থাকো আমার অক্সিজেন লাগে না। তুমি যখন সাথে থাকো মনে হয় দুজনের প্রাণ একজনের কাছে। হবে কি আমার জীবন সাথী।
হবে কি আমার শেষ বয়সের ভরসা? হবে কি আমার ঘরের বউ? হবে কি আমার সন্তানের মা? দেবে কি তোমার ওই দুটো হাত সারা জীবনের জন্য ধরে রাখতে? থাকবে কি আমার এই বুকের পাশে? কথা দিচ্ছি সারা জীবন একইভাবে ভালোবেসে যাব তোমাকে। আই লাভ ইউ সাদিয়া, আই রিয়েলি লাভ ইউ। আমার এমন কথা শুনে সকল ছাত্রছাত্রী কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল, সাথে পুরো মাঠ নিস্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতে পারেনি আমি সবার সামনে এমন ফিল্ম স্টাইলে সাদিককে ভালোবাসার কথা বলবো। আমার কথাগুলো বলাই শেষ হয়নি, তার আগে কে যেন আমার বুকে লাথি মারলো। আমি লাথিকে মাটিতে পড়ে গেলাম, আর মাথা তুলে দিকে সাদিয়া অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে তাকিয়ে আছে। আবারও সবাই স্তব্ধ হয়ে গেল সাদিয়ার এমন আচরণ করা দেখে। কেউ ভাবতে পারেনি আমি ভালোবাসার কথা বলতে সাদিয়া আমার বুকে লাথি মারবে। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? তুই আমাকে ভালোবাসিস? তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? কি বলতেছো এসব সাদিয়া? আমার সাথে মজা করতেছো তাই না? ওই ছোট লোক খ্যাত, তোর সাথে কিসের মজা করবো রে? তুই কে রে যে তোর সাথে আমি মজা করব? তোর সাহস কি করে হলো আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার? সাদিয়া, তুমি না কাল রাতে বললে আমি যেন তোমাকে ভালোবাসার কথা বলি সবার সামনে? এখন এমন রেগে আছো কেন? দেখো না তোমার কথা মতো গোলাপ ফুল আর তোমার তো সব কিছু পরে এসেছি। তোকে আমি আমার বন্ধু মনে করেছিলাম, আর তুই আমার বন্ধুত্ব মর্যাদা এভাবে দিলি? কথাই আছে, ছোট লোককে মাথায় তুলতে নেই, তারা ক্ষতি করবেই, আর তুই সেটাই করলি। সাদিয়া, তাহলে এতদিন তোমার আমার মাঝে কি ছিল? এতদিন তোর আমার মাঝে কিছুই ছিল না, ছিল প্রতিশোধের আগুন। প্রতিশোধের আগুন মানে? মনে আছে একদিন এক ভিখারি মহিলার জন্য রাস্তার মাঝে আমাকে অপমান করেছিলি? মনে আছে সেই মহিলার ক্ষতিপূরণের জন্য আমার আব্বু আম্মুর দেওয়া জন্মদিনের স্বর্ণের চেনটা আমার গলা থেকে চোরের মতো ছিনিয়ে নিয়েছিলি? সেই সময় তো আমার মরে যেতে ইচ্ছে করেছিল, মনে আছে তোর সেই কথা? সাদিয়া, তার জন্য যতবার আমাকে অপমান করো, সাজা দাও, তবু আমাকে ফিরিয়ে দেও না। তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি যে তোমাকে ভুলে যাওয়া আমার জন্য অসম্ভব। প্লিজ সাদিয়া। এই এখন অনুরোধ করিস না, আরও বাকি আছে তোকে বলার। মনে পড়ে এখন থেকে 2 বছর আগে আমার আব্বুকে তুই ঠিক এমনভাবে অপমান করেছিলিস সবার সামনে। তোমার আব্বুকে তো আমি চিনিও না, আর অপমান করলাম কবে? আমার আব্বু সহ আমার আম্মু আমি সেদিন গাড়ি করে একটা প্রোগ্রামে যেতেছিলাম, তখন আমাদের গাড়ির সাথে একটা রিক্সা ধাক্কা লাগে, তখন ওই রিক্সাটা সামান্য নষ্ট হয়, আর তুই আমার আব্বুকে অনেক জ্ঞানী কথা শুনিয়েছিলি। তোমার আব্বু তো গাড়ি রং সাইড দিয়ে চালিয়ে রিক্সা চালকের উপর তুলে দেয়, আবার তোমার আব্বুই তো রিক্সা চালককে মারে, তাই ওনাকে ওসব কথা বলেছি আমি। এখানে তো আমার কোনো দোষ নেই সাদিয়া। চুপ কর ছোট লোকের বাচ্চা, আমার নাম নেওয়ার আগে ম্যাডাম বলবি। আমার আব্বুর কোনো দোষ নাই, সব দোষ ছিল তোর। তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তোকে যখন কলেজের সবার সামনে মেরেছি তখনও জানতাম না তুই সেদিন যদি ওই মহিলার জন্য আমার সাথে ওইভাবে কথা না বলতি, তখনই তোকে চিনি। সাদিয়া, সব বলে গিয়ে চলো না সব কিছু নিজের মতো করে শুরু করি। চুপ কর তুই, তোর অহংকার আর জ্ঞানী কথা শেষ করার জন্য তোর সাথে বন্ধুত্বের অভিনয় করি। আমাকে যত ভালো কাজ করা দেখিয়েছিস সব ছিল আমার অভিনয়, আর তোর সাথে বন্ধুত্ব করার একটা মাত্র পথ। তোর সাথে বন্ধুত্ব করার পর বেছে নেই তোকে খারাপ বানাবো, সেটাতে আমি সফল। যখন নামাজের কথা বা ভালো কথা বলতি তখন আমার আরও রাগ হতো নিজের উপর, এই বুঝি তোকে খারাপ বানাতে পারলাম না। তারপর তোর সাথে শুরু করে দিলাম প্রেমের অভিনয়, বারে ক্লাবে নিয়ে যাওয়া, তোকে নেশাখোর বানানো, তোর পরিবারের সামনে তোকেই খারাপ বানানোই ছিল আমার উদ্দেশ্য, আর তা আমি করতেও পেরেছি। তোকে ধর্ষক বানিয়ে দিয়েছি পরিবারের সামনে, তোর পড়াশোনা নষ্ট করে দিয়েছি, তোর সাথে যাদের বন্ধুত্ব ছিল তাদের থেকে সব সময় আলাদা করিয়েছি। সব থেকে বড় কথা কি জানিস? কারো উপর প্রতিশোধ নিতে চাস তাহলে তার সাথে ভালোবাসার অভিনয় কর, আর তাকে সেই ভালোবাসার মায়াজালে আটকে, তাহলে দেখবি তোর চোখের সামনে সে পাগলের মতো বের হবে। আমি এবার সাদিয়ার কাছে গিয়ে ওর হাত দুটো ধরলাম, আর সাদিয়ার সাথে সাথে আমাকে টাস টাস করে থাপ্পড় মারতে থাকলো। সাদিয়া, যত খুশি আমাকে মারো, আমাকে অপমান করো, কিছু বলবো না, তবু দয়া করে আমার ভালোবাসাকে মিথ্যা বলো না। ছোট লোক, আমার ভালোবাসা পাবার কোনো যোগ্যতা নাই তোর। কোথায় তুই আর কোথায় আমি? আমার সাথে প্রেম করতে গেলে আমার লেভেলের মতো হতে হবে, যা তুই তোর 7 জন্মে পারবি না। সাদিয়া, পারবো আমি, বিশ্বাস করো, আমি তোমার মতোই, বিশ্বাস করো তুমি আমাকে। তোমাকে কোনো কিছুর অভাব আমি রাখবো না, তোমার সব চাহিদা আমি পূরণ করে দেব। আমার কথা শুনে সাদিয়া হাততালি দিচ্ছে আর হো করে আসতেছে, আর সবাই আমাদের এমন কঠোর তামাশা দেখতেছে। সবাই যেন এমন কাহিনী দেখে অবাক। তারা তো ভাবতে পারিনি যে মেয়ে আমার সাথে বন্ধুত্ব করার জন্য তার কাছের বান্ধবীদেরকেও তাদের সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয়। তুই নিজে কখনো দামি পোশাক দেখেছিস? দামি কোনো খাবার খেয়েছিস? তোর গায়ে যে পোশাক দেখতেছিস সেটাও আমার টাকায় কেনা, আর তুই কিনা কিনে দিবি আমাকে, আর আমাকে কোনো অভাব পেতে দিবি না।
তোকে যে প্রতিদিন বিরিয়ানি খাওয়াতাম না, সেটা হাজির বিরিয়ানি, আমার রান্না করা না। আমার বাসায় 10 জন কাজের লোক, আর তোকে খাওয়াবো রেঁধে। সাদিয়া, তুমি যা করতেছো সব ভুলে যাব। সব ভুলে গিয়ে নতুন করে শুরু করো না প্লিজ। এই যে তোমার জন্য গোলাপ নিয়ে এসেছি, আগে সব কিছু বাদ দাও না। তোর মতো ছোট লোকের দেওয়া গোলাপ আমি নেব? তুই ভাবলি কি করে, ছোট লোকের বাচ্চা? এই রিয়া, মিনা, টিনা, এদিকে আয়। সাদিয়ার ডাক শুনে ওরা সাদিয়ার কাছে এগিয়ে আসলো। বল, কি করতে হবে এখন? তুই গিয়ে বাইকটা নিয়ে আয় আগে। আর আমরা কি করব? তোরা এখন শামীমের শরীর থেকে সব কিছু খুলে নিবি। কি বলতেছো কি সাদিয়া এসব তুমি? তোর গায়ের পোশাকগুলো নিশ্চয়ই তোর বাপের টাকাই কেনা না? আমার টাকাই কেনা। এসব তো আমার জিনিস, আমি নিতেছি। আমি বিকালে দিয়ে দেব। সবার সামনে এভাবে আমাকে অপমান করো না প্লিজ। আমার জিনিস আমার এখনই লাগবে, বুঝলি? এরই মাঝে রিয়া বাইক নিয়ে সেখানে চলে আসলো। আর সকল ছাত্রছাত্রী সব ঘটনা দেখতে লাগলো। কেউ কোনো কিছু বলতে পারলো না। এই, তোরা 3 জন দাঁড়িয়ে থাকবি না, ছোট লোকটা শরীর থেকে আমার দেওয়া সব কিছু খুলে নিবি। এবার সাদের বলতে দেরি, আর রিয়া, মিনা, টিনা আমাকে ধরে এক এক করে সব কিছু খুলতে দেরি না। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। ওদের বাধাও দিতে পারতেছে না। এক এক করে আমার শার্ট, প্যান্ট, ঘড়ি, পায়ের জুতো, মোবাইল সব কিছু খুলে নিল। আমার পরনে থাকলো এখন শুধু একটা ফুটবল খেলার হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। এবার সব মেয়ে দেখে তাদের চোখ বন্ধ করে ফেললো। সব কিছু বাইকের উপরে রাখ এবার। সাদের কথা শুনে সব কিছু বাইকের উপরে রাখলো রিয়া, মিনা, টিনা। এবার কি করব? এবার বাইকের সব পেট্রোল বাইক আর পোশাকগুলোতে ঢেলে আগুন লাগিয়ে দে। আগুন কেন লাগিয়ে দিব তোর বাইকে? কারণ এই বাইকে এই ছোট লোকের বাচ্চা উঠেছিল। সাদিয়ার কথা মতো ওরা তাই করলো, আর সব কিছুতে আগুন লাগিয়ে দিল। এবার সবাই কলেজ ত্যাগ করতে পারো। সাদের কথা মতো স্যার, ম্যাডাম, ছাত্রছাত্রী সবাই কলেজ থেকে মাথা নিচু করে যাচ্ছে আর বলতেছে, আমার সাথে এমন না করলেও পারতো সাদিয়া। ওর বাবা কলেজের সভাপতি, তাই যা খুশি তাই করতেছে সবার সাথে। যখন ইতিহার বাসায় চলে যাবে তখন। এই, তোরা কোথায় যাস? দাঁড়া, এখনো অনেক কিছু বাকি আছে। সাদের কথা শুনে ওরা দাঁড়িয়ে গেল। আর আমি লজ্জায় মাথা তুলে কাউকে তাকিয়ে দেখতেই পারতেছি না। সাদিয়া, এসব করা কি খুব জরুরি ছিল? হ্যাঁ, শামীম ছোট লোক, খ্যাত, গরিব, ওর তো মান সম্মান আছে। সামনেও তো কাউকে ভালোবাসার অধিকার রাখে। শামীমের সাথে এমন কিছু না করে ওকে তো মেরে ফেলতে পারতি। শামীম তো তোর সাথে বন্ধুত্ব করতে চাই নাই, শামীম তো তোকে ভালোবাসতেও চাই নাই, তো তুই ওকে বাধ্য করেছিস এসব করতে। শামীমকে দিয়ে সবাইকে একটা শিক্ষা দিলাম, যাতে এই সাদিয়ার সাথে কেউ লাগতে না আসে। বুঝেছিস তোরা? আরে সাদিয়া, যারা ছোট লোকের সাথে বন্ধুত্ব করে তারা কি কখনো বড় সমাজের মানুষের সাথে মিশতে পারে? এদের জেদে এরা ছোট লোকের চামচা। এই সাদিয়া, যা করার তাড়াতাড়ি কর, আমাদের তো আজ বড় পার্টি আছে, চল। শামীমের সাথে যা করলি এর সাজা তোকে একদিন না একদিন আল্লাহ ঠিকই দিবে। সেদিন তোকে খুব আফসোস করতে হবে, বুঝেছিস তুই? একটা নিরাপরাধ ছেলের সাথে যা করলি তার বিচার এই দুনিয়াতেই হবে। দেখ, ওকে মারতেছি, দেখি কে আমাকে সাজা দেয়, দেখি কে এই ছোট লোকটাকে বাঁচায়। আমাকে আরও ইচ্ছে মতো লাথি মেরে সাদিয়া আর ওর বান্ধবীগুলো সেখান থেকে চলে গেল। আর ইতিবাসার আমার কাছে এসে আমাকে মাটি থেকে তুললো। আমার বুকে এখনও সাদিয়ার পায়ে দাগ লেগে আছে। দেখ, তোকে নিয়ে কি খেলাটাই না খেললো সে। আমি ওদের কথা জবাবে কিছুই বলতে পারলাম না। ওরা আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। গেটের কাছে আসার পর ওদেরকে বললাম, তোরা চলে যা, আমি যেতে পারবো। ওরা তো আমাকে এই অবস্থায় ছেড়ে দিতে নাছোর, কিন্তু আমি জোর করে ওদেরকে পাঠিয়ে দিলাম। আমি ওই অবস্থায় হেঁটে হেঁটে বাসা থেকে রওনা হলাম। রাস্তার মানুষ আমাকে দেখতেছে আর হাসাহাসি করতেছে। কেউ তো বলতেছে ঢাকা শহরে নতুন পাগল বেরিয়েছে। আমি রাস্তায় মানুষের কথা শুনে প্রায় কেঁদেই দিলাম। তবু ওইভাবেই আমি যাচ্ছি। হঠাৎ একটা কার এসে আমার সামনে থামালো, আর কার থেকে তৃপ্তি নেমে আসলো। গাড়ি ওঠার পর তৃপ্তি বারবার জিজ্ঞাসা করেছে আমার এই অবস্থা কেমন করে হলো। আমি কোনো কথা না বলে মাথা নিচু করে নিলাম। কোনো কিছু বলার মতো নেই আমার। কিন্তু তৃপ্তির নাচর বান্ধা, সে শুনবেই কেমন করে আমার এইসব কিছু হলো। বাদ দিত এইসব। ড্রাইভার, সামনে ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করাও। আমার কথা মতো ড্রাইভার সামনে ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করালো। আমি তৃপ্তি গাড়ি থেকে বের হয়ে বাইরে আসলাম। বল, কেমন করে তোর এমন অবস্থা হলো? সাদিয়ার বলো সব কথা আর আমার সাথে কি কি করেছে সব কিছু বলে দিলাম। গাড়ি তোট, এখন সব কথা বাসায় গিয়ে হবে আমাদের। বাসায় ঢোকার পর দেখে এখনো কেউ আসেনি। মা আমার এমন অবস্থা দেখে তৃপ্তিকে বারবার বলতেছে আমার এমন অবস্থা কেমন করে হয়েছে, কিন্তু বারবার বলেছে সবাই আসবে, সবার সামনে বলবো। আমি রুমে গিয়ে পোশাক পরতে চাইলে
তৃপ্তি আমাকে রুমে যেতে দিল না। ওই অবস্থায় আমাকে ড্রয়িং রুমে রাখলো। মার সামনে লজ্জায় মাথা তুলতে পারতেছি না। কিছুক্ষণ পর বাবা আসলো। বাবা আসার পরে ভাইয়া ভাবি চলে আসলো। তারা সবাই আসার পর আমার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আমি তৃপ্তির ওড়না পরে আছি। কি হয়েছে ওর? আর শামীম বা কেন তৃপ্তির ওড়না পড়ে আছে? কোন অঘটন ঘটায় নাই তাই আবার সে? কিরে, কি করছিস তুই যার কারণে তৃপ্তির ওড়না পরেছিস? সে কখন থেকে বলছি ওরা ভাই বোন, আমাকে কিছু বলছে না। মানে কি হয়েছে ওদের? দুই ভাই বোন একসাথে এমনভাবে বাসায় আসলো, সে তখন থেকে জিজ্ঞাসা করেছি কেমন করে এমন হলো। ওরা দুইজনের কেউ কিছু বলছে না। তৃপ্তি বলো, কেমনে কি হলো? নাকি শামীম কোনো খারাপ কিছু ঘটিয়েছে? এভাবে হাততালি দেওয়ার বাদ দিয়ে কি হয়েছে সব বলো। বাবা, তোমরা বলেছিলে না তোমার ছেলে নেশার কেন করে, কেন বা মেয়ে নিয়ে হোটেলে থাকি, তা কি জানো তোমরা? না বললো জানবো কি করে? কি বলিস এসব তুই? শামীম কাউকে ভালোবাসো আর তার কারণে শামীমের আজ এই অবস্থা? আমি তো এর কিছুই জানতাম না। একটা মেয়ে সামান্য বিষয় নিয়ে আমার ছেলের সাথে এমন করেছে। আমার ছেলেকে আমাদের কাছে খারাপ বানিয়ে দিয়েছে। বাবা, ভাই শুধু এই মেয়েটার একার দোষ না, এখানে আরো দুজনের দোষ আছে। আর কে কে? মা আর ভাবি। কি বলিস তুই? তোর মা আর ভাবি কেন দোষী হবে? এই মা আর ভাবির জন্যই ভাইয়া ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করে। তারপর মা আর ভাবির কথা মতো মেয়েটার সাথে প্রেম করে। আর মেয়েটাও সুযোগ খুঁজেছিল, আর সেটা সেই মেয়েটা পেয়ে যায়। এখানে মা আর এই সীতার দোষ কোথায়? ভাইয়া, ছোট ভাইয়া কিন্তু প্রথমে মেয়েটার সাথে প্রেম ভালোবাসা বন্ধুত্ব কিছুই করতে চায়নি। মা আর ভাবি চাইছিল ভাই এমন একটা গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়ের সাথে প্রেম করুক, আর মেয়েটা ভাইয়াকে আধুনিক করে দিক। আর দেখো আজ তোমার ছেলে কত আধুনিক হয়ে গেছে। সে আদিম গুহাবাসীর যুগের আধুনিক ছেলে ছোট ভাইয়া। আমি কি জানতাম এই মেয়েটা আমার ছেলের উপর প্রতিশোধ নিতে চাইবে? আমি তো মনে করেছি এই মেয়েটা নিশ্চয়ই ভালো হবে আর আমার এই সহজ সরল ছেলেটাকে একটু ভালো করবে, কিন্তু তার বদলে যে এমন করবে তা তো জানতাম না। আমি তো মনে করেছি শামীম এবার আর 8-10 জন ছেলেদের মতো করে একটু ভালো হবে। আমি তো আর জানতাম না ওই শামীমের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রেমের নাটক করবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমরা কেমন করে সেই মেয়েটার কথা শুনে ভাইয়াকে ধর্ষক ভাবতে পারে? কেমন করে জানোয়ার মতো ভাইয়াকে মারতে পারে? কেমন করে তার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারলে? ওই মেয়েটা না যত বড় অপরাধী, তার চেয়ে বেশি অপরাধী তোমরা। বাবা মা হয়ে নিজের সন্তানকে কেমন করে ভুল বুঝতে পারো তোমরা? তোমাদের সঙ্গ না পেয়ে ভাইয়া তো ওই মেয়েটার উপর নির্ভরশীল হয়ে গেছিল। থাম তৃপ্তি, আর বলিস না এভাবে। আমার ভাইটার সাথে আমিও অপরাধ করেছি, আমার ভাইকে আমিও ভুল বুঝেছি। নিজের ছেলেকে আজও বুঝতে পারলাম না আমি। একে একে সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার কাছে সবাই ক্ষমা চাচ্ছে, কিন্তু আমি তাদেরকে বললাম এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই। এটা আমাদের সবার ভুল। আমি ভুল করেছি বলে এমন হয়েছে। আমি তাদেরকে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। লজ্জায় বাসা থেকে টানা মাসখানেকের মতো বের হতে পারিনি। তবে এই 2 মাস বাসার সবাই আমাকে সঙ্গ দিয়েছে, আমাকে অনেক বুঝিয়েছে। ধীরে ধীরে আমাকে তার আবারও স্বাভাবিক করে তুলেছে। এর মাঝে প্রায় প্রতিদিন বাসার সবাই আমাকে চোখে চোখে রাখে এবং আমাকে সবসময় সঙ্গ দেয়। তারা আমাকে বলে তোর কিছুই হয়নি, তুই তো মেয়ে না। কত ছেলে শর্ট প্যান্ট পরে শহরের অলিগড়ি ঘুরে বেড়ায়। আমার বাসা থেকে বের না হয় দেখে বাসার সবাই একটু চিন্তিত হয়ে গেল। তখন সবাই সিদ্ধান্ত নিল আমাকে আবারও গ্রামে পাঠাবে, কিন্তু ভাবি তা মানল না। ভাবির কথা আমি শহরেই থাকবো আর ওই মেয়েকে বিয়ে করে এই বাসাতেই তুলবো। তো একদিন আমার রুমে ভাবি আসলো। ভাবি, কিছু বলবে? তুই কি আমার উপর এখনো কোনো কারণে রেগে আছিস ভাই? আরে না ভাবি, তোমার উপর রেগে থাকবো কেন? তাহলে এভাবে নিজেকে ঘরবন্দি করে রেখেছিস কেন? ভালো লাগে না তাই। তুই কি এভাবে থাকবি একবারও কি দেখেছিস তোর চিন্তায় বাসার সবাই কতটা চিন্তিত হয়ে আছে? তোর কারণে কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তোর কারণে মা আড়ালে কাঁদে আর নিজেকে অপরাধী ভাবে। দেখ ভাই,
তুই তোর মতোই থাক, আমরা চাই না তুই তোর নিজেকে বদলে ফেল, তোর যা ভালো লাগে তাই কর, কিন্তু পরিবারের সবার কথা ভেবে আবার আগের মতো হয়ে যা না। ঠিক আছে ভাবি। শুধু ঠিক আছে বললে হবে না, তোকে আবার কলেজে যেতে হবে। প্রতিদিন যেভাবে বিকেলে ঘুরে বেড়াস ঠিক সেইভাবে বেড়াতে হবে। রাতে পড়তে বসবি, একসাথে সবার সাথে বসে খাবার খাবি, পরিবারের সবার সাথে আগের মতো আড্ডা দিবি। বল, করবি কি না? কলেজে যেতে পারবো না ভাবি। কেন পারবি না তুই? কলেজে গেলে যে সাদিয়ার কাছে যেতে ইচ্ছে করবে, তার সাথে কথা বলতে ইচ্ছে করবে। আমি কি মানা করেছি নাকি? সাদিয়া যদি তোকে একদিনের জন্য ভালোবাসে থাকে, অবশ্যই তার ভুল বুঝবে আর তোকে আপন করে নেবে। ভাবি চলে গেল। কিছুক্ষণ পর আমি ড্রয়িং রুমে চলে গেলাম। সবাই একসাথে আড্ডা দিতে থাকলাম, বিশেষ করে ভাবিকে নিয়ে, কারণ আর 1 মাসের মতো বাকি আছে ভাবির বেবি হওয়ার। ছেলে হবে না মেয়ে হবে, কি নাম রাখবো, এসব নিয়ে নানান কথা। রাতে সবার সাথে খাওয়া দাওয়া করলাম, সবার সাথে স্বাভাবিক আচরণ করলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। সত্যি বলতে যে পুরোপুরি ঠিক আছি তা নয়, এমন কোনো দিন নেই যে সাদিয়ার কথা মনে পড়েনি। সাদিয়া আমাকে ভালো না বাসলেও আমি কিন্তু সাদিয়াকে ভালোবেসেছিলাম। সাদিয়া আমার সাথে প্রেমের অভিনয় করতে পারে, কিন্তু আমি তো তার সাথে প্রেমের অভিনয় করিনি, তাই তার কথা বারবার আমার মনে পড়ে। আমার এমন কঠিন সময় আমাকে সাপোর্ট দিয়েছে আমার পরিবার, যেখানে আমি একটা মেয়ের প্রেমে অন্ধ হয়ে আমার পরিবারের সবার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করেছি। আজ তার আমার বিপদের সঙ্গী হয়েছে। একটা মেয়ের কারণে নিজেকে ভুলে গিয়েছিলাম। আজ বুঝতে পারতেছি পরিবারের ভালোবাসার উপর পৃথিবীতে আর কোনো ভালোবাসা সত্য না, কারণ অন্য সব ভালোবাসার স্বার্থ থাকলেও পরিবারের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না। রাতেও সাদের কথা মনে করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সবার সাথে নাস্তা করে আবারও সেই পুরনো বেশি কলেজে চলে গেলাম বাইসাইকেলে করে। আমি যখন গেট দিয়ে ঢুকবো তখন সবাই ভূত দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় তারা কোনো ভূত দেখতেছে। আমি কাউকে কোনো পাত্তা না দিয়েই নিজের ক্লাসে চলে গেলাম। এদের পাত্তা দিয়ে কোনো লাভ নেই, কারণ এদের মতো মানুষ শুধু তামাশা দেখতে পারে, প্রতিবাদ করতে জানে না, তাই এদের কথা না ভাবলেও চলবে। আমাকে ক্লাসে দেখি ইতিবাসের অবাক হলো। কিরে, এমন করে তাকিয়ে কি দেখিস? কলেজে তাহলে এসে গেছিস তুই? আসবো না কেন? মনে তো করেছিলাম আর আসবি না মনে হয়। এখন থেকে আগের মতোই প্রতিদিন ক্লাসে আসবো, ক্লাস করব। তোর রেজাল্ট খুব খারাপ আসছে রে। বাদ দে এসব কথা, এখন ক্লাসে মনোযোগী হ। আজ অনেকদিন পর ক্লাস করলাম, ক্লাস করে মনটা হালকা লাগলো। ক্লাসে থাকলো বারবার সাদিয়ার কথা মনে পড়তে থাকলো, তাই আর ক্লাস না করে বাইরে এসে সাদিয়াকে খুঁজতে লাগলাম, আর পেয়ে গেলাম। সেই আবারও আগের মতো হয়ে গেছে, কারণ সাদিয়ার সামনে 2টা ছেলেমেয়ে কান্দর উঠবোস করতেছে। মনে হয় ছেলেমেয়ে 2টি নতুন কলেজে, তার মানে তাদেরকেও র্যাগিং করতেছে সাদিয়া। আমি সরাসরি সাদিয়ার কাছে গেলাম। সাদিয়া দেখ, ওই ছোট লোকের বাচ্চা আবার কাছে এসেছে। আরে আসুন আসুন, আপনাকেই এতদিন খুঁজছি। তা এতদিন কোথায় ছিলেন ছোট লোকের বাচ্চা? কোথায় আর থাকবে, নিশ্চয়ই গর্তে লজ্জায় লুকিয়েছিল। আমি তো মনে করেছি এই ছোট লোকের বাচ্চা গলায় রশ্মি লাগিয়ে মরেছে। মিস সাদিয়া, এখনই কি আমার উপর রেগে আছো? প্লিজ সাদিয়া, আর আমাকে সবার কাছে ছোট করো না। তোমাকে এখন আমি ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সবসময় তোমার কথা মনে পড়ে, সবসময় তোমাকে নিয়ে ভাবি আমি। তোমার করা সব আঘাত অপমান ভুলে গেছি, চলো না দুজনে আবার নতুন করে শুরু করি। তোর কি যোগ্যতা আছে রে ছোট লোকের বাচ্চা আমাকে ভালোবাসার? এখান থেকে চলে যা, তা না হলে তোর কপালে অনেক বড় দুঃখ আছে। যত বড় মারো সাজা দাও, তবুও ফিরিয়ে দিও না। আমি এগিয়ে গিয়ে সাদিয়াকে জড়িয়ে তুললাম, আর সাদিয়ার সাথে সাথে আমাকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আমাকে আর কোনো কিছু বলতে যাবে, সেই সময় সাদিয়ার ফোনে একটা কল আসলো, আর সে আমার দিকে রাগিভাবে তাকিয়ে চলে গেল। আমি ক্লাসে চলে আসলাম, ক্লাস শেষ করে বাসায় ফিরে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে ভাবি আর মার সাথে বসে জমি আড্ডা দিতে থাকলাম। আড্ডা দেওয়া শেষ হলে সাইকেল নিয়ে ঘুরতে বের হলাম, কিন্তু সামনে দেখতেছি সাদিয়া গাড়ি নিয়ে রাস্তার মাঝে আছে, আর সাদিয়া গাড়ির উপর বসে আছে, আর সাদিয়ার সামনে অনেকগুলো ছেলে আছে, আর তাদের এত অকিস্টিক। আমি তাদের কাছাকাছি গেলে সব ছেলেগুলো আমার সামনে এসে দাঁড়ালো, আর আমাকে সাইকেল থেকে নামালো। আর 4টা ছেলে আমার হাত ধরে থাকলো দুদিক থেকে। সাদিয়া গাড়ির উপর থেকে নেমে এসে ছেলের কাছ থেকে অকিস্টিক নিল, আর আমার কাছে এসে পায়ে ইচ্ছে মতো অকিস্টিক দিয়ে মারতে থাকলো। আমাকে মারার কারণে আমি হাঁটু গেড়ে বসে গেলাম। তখন সাদিয়া অকিস্টিক দিয়ে আমার 2 হাতে মারতে থাকলো। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় কলেজের সবার সামনে আমাকে জড়িয়ে ধরার?
কোন সাহসে আমাকে ভালোবাসার কথা বলিস? তোর কোনো যোগ্যতা আছে? সেদিন তোকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আজ তোর কোনো রক্ষা নাই। সব কিছুর হিসাব আজ নিয়ে ছেড়ে দিব। ছোট লোকের বাচ্চা, আমার সাথে প্রেম করা, আমাকে নিয়ে নতুন করে শুরু করতে চাস তুই? সত্যি সাদিয়া, তোমাকে অনেক ভালোবাসি আমি। প্লিজ আমাকে আর মেরো না, আমি সহ্য করতে পারতেছি না। প্লিজ আমাকে মেরো না, খুব কষ্ট হচ্ছে। তোকে কি আদর করার জন্য মারতেছি নাকি? তোকে কষ্ট দেওয়ার জন্য, আর আমার পিছনে যেন না লাগিস তার জন্য তোকে শাস্তি দিতেছি। এই ছোট লোককে ভালো করে ধর, আজ ওর প্রাণটাই নিয়ে নেব। সাদিয়া আমাকে আবার অনেক মারতে থাকলো। আমার হাত পা পুরো ভেঙে গেছে এবার। সাদিয়া হকি স্টিক দিয়ে আমার মাথায় বাড়ি দিল। সাথে সাথে আমার মাথা পেটে রক্ত বেরোতে থাকলো, আর আমি সেই সাথে সাথেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর কি হলো আর মনে নেই। যখন চোখ মেলে তাকালাম তখন নিজেকে 4 দেয়ালের মাঝে আবিষ্কার করলাম, আর আমার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা, হাত পা নাড়াতে পারছি না। আমার ডানাতে স্যালাইন চলতেছে, আমার মুখেও অক্সিজেন মাস্ক লাগানো। এতক্ষণ আমার প্রকৃত জ্ঞান আসলো। আমাকে তো সাদিয়া হকি স্টিক দিয়ে মেরেছিল। তারপর কি হয়েছে তা জানি না। আমার জ্ঞান ফেরার দিকে নার্সকে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। যাই হোক, আজ 1 সপ্তাহ পর আপনার জ্ঞান ফিরলো। আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেলাম। আজ 1 সপ্তাহ ধরে আমি জ্ঞান হারাচ্ছিলাম। আমি এখন কোথায় আছি, আর আমাকে এখানে বা কে নিয়ে আসলো? আপনি এখন গাজীপুর সদর হাসপাতালে আছেন এবং আপনাকে রক্তাক্ত অবস্থায় কিছু লোক পেয়ে এখানে নিয়ে আসে, আর আমরা আপনার চিকিৎসা ব্যবস্থা করি। ডক্টর, আমার হাত পা কাজ করতেছে না কেন? আমি হাত পা নাড়াতেও পারতেছি না কেন? আপনার হাত পা সব ভেঙে গেছে, আর আপনার প্রাথমিকভাবে আমাকে চিকিৎসা করেছি। আপনাকে সুস্থ হতে হলে বাইরে দেশে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে হবে, কারণ আমাদের এখানে আপনি চিকিৎসা নিলে কমপক্ষে আপনাকে 1 বছর খানেক লাগবে, আর বাইরে গেলে 2-3 মাসের মধ্যে সুস্থ হতে পারবেন। ডক্টর, একটু উপকার করবেন আমার? বলুন কি করতে হবে আমাকে? আপনি একটু আমার বাসাতে ফোন দেবেন, আমি নাম্বার বলতেছি। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার এই পরিস্থিতিতে আপনার পরিবারের খুব প্রয়োজন। ডক্টরকে নাম্বার দিলাম এবং ডক্টর সাহেব আমার কানে ফোন ধরলেন। বাবা, আমি শামীম। বাবা, তুই কোথায় আছিস? কেমন আছিস? তোর মা ভাবি তো তোর চিন্তায় পাগল হয়ে গেছে, নাওয়া খাওয়া সব বাদ দিছে। সব বলবো বাবা, তোমরা গাজীপুর সদর হাসপাতালে চলে আসো, আমি সেখানে আছি। আর এটা এখানকার ডাক্তারের নাম্বার। তোর কি হয়েছে? এমন করে কথা বলছিস কেন তুই? তোমরা আগে এখানে আসো, আসলেই দেখতে পারবে, সব জানতে পারবে। ফোন রেখে দিল ডক্টর। তারপর ডক্টর আমাকে রেস্ট নিতে বলে চলে গেল। প্রায় 2 ঘন্টা পর আমার পরিবারের সবাই হাসপাতালে চলে আসলো। আমাকে বেডে এমন অবস্থায় দেখে সবাই কান্না করতে থাকলো। তোর এমন অবস্থা কেমন করে হলো? ভাবি, তুমি অসুস্থ, প্লিজ কান্না করো না, আমি ঠিক আছি, আর সব বলতেছি। বল বাবা, কেমন করে তোর এমন হলো? এই 1 সপ্তাহে তোর বাবার ভাই তোকে পাগলের মতো সব জায়গায় খুঁজেছে, আর তোর এই অবস্থা এইখানে। পরিবারের সবাই কান্না করতে করতে নানা রকম কথা জিজ্ঞাসা করতে থাকলো। সবাই প্রায় পাগলের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটাই পরিবার, এটাই আমার আপনজন, তাছাড়া আর আপন কেউই না। আমি সব বলতেছি, প্লিজ সবাই কান্না বন্ধ করো। বলো কি হয়েছিল? তারপর আমি তাদেরকে সব বলে দিলাম। কি সামান্য একটা 2 টাকার নেতার মেয়ে আমার ছেলের গায়ে হাত তুলে আমার ছেলের সাথে নাটক করে ছোট লোক বলে? ওই নেতার মেয়ে আর ওর পরিবারকে আমি শেষ করে দেবো, রাস্তায় নামিয়ে দেবো। প্লিজ তোমরা শান্ত হও, যা হবে সব পরে হবে, আর আমার প্রতিশোধ আমি নিজেই নিতে চাই। তুই তো অসুস্থ, তোর তো সুস্থ হতে অনেক সময় লাগবে। আপনারা যদি চান ওনাকে বিদেশ নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে পারেন, আর আমরা ডাক্তারি অভিজ্ঞতা থেকে বলতেছি উনি খুব দ্রুত সুস্থ হবেন। শামীমের চিকিৎসার সব ব্যবস্থা করো স্পর্শ। আমার ছেলের সুস্থ হওয়ার পর যেন এমন বোকা না থাকে, আর মুখ বুঝে কারোর অন্যায় অত্যাচার সহ্য না করে, তার সব ব্যবস্থা করবে। আমার ছেলেকে সব কিছু শেখাবে, সে যেন সব দিক দিয়েই পারফেক্ট হয়। দেখিস বাবা, এই মেয়েটার একদিন তোর পায়ে পড়বে, এটা একটা মায়ের অভিশাপ। ভাইয়া, আমরাও চাই তুই আর 8-10 জন মানুষের মতো অন্যের প্রতিবাদ কর। কারো মার খাওয়ার, কারো অপমান হওয়া আর মুখ বুঝে সহ্য করিস না। ভুলে যাস না, তুই কিন্তু গরিব পরিবারের ছেলে না। চাইলে তুই 1000টা মেয়ে তোর পিছনে ঘোরাতে পারিস। যে মেয়ে আমার ভাই আর আমার মাকে কাঁদিয়েছে, তাকেও একদিন অনেক কান্না করতে হবে, অনেক পস্তাতে হবে। তারপর আর কি, আমাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুর এলিজাবেথ হাসপাতালে।
সেখানে আমার চিকিৎসা করানো হলো। প্রায় 3 মাস লাগলো আমার পুরোপুরিভাবে সুস্থ হতে। সিঙ্গাপুর থেকে আমাকে নিয়ে যাওয়া হলো চীনে। সেখানে আমাকে বক্সিং শেখানো হলো, গাড়ি চালানো, রানিং করানো, এক কথায় শত্রুর মোকাবেলা করানো। আমাকে বন্দুক চালানো, তলোয়ার চালানো সব কিছু শেখানো হলো। সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো অস্ট্রেলিয়া, সিডনিতে। সেখানে আমাকে ভালো ভালো ডিজাইনারের মাধ্যমে পোশাক আশাক পরানো এবং কিভাবে স্মার্ট হওয়া লাগে, এবং সেখানকার মডেল নিয়ে আমাকে চলাফেরা, কথা বলার স্টাইল বানানো হলো। একেবারে মিস্টার পারফেক্ট বানিয়ে দিল। আমার পরিবার আমাকে এভাবে সব কিছু করাতে করাতেই 6 মাস চলে গেল। 6 মাস পর আমি বাংলাদেশে ব্যাক করলাম। বাসায় এসে শুনি ভাবির একটা ছেলে হয়েছে, নাম রেখেছে স্বাধীন। আমি বাসায় যাওয়ার পর বাসায় সবাই খুশি হলো, আর বাসায় সবাই মনে হয় নতুন করে প্রাণ ফিরে পেল। আমি বাসাতে কিছুদিন বিশ্রামে থাকলাম, বাসা থেকে কোথাও যাইনি, পরিবারকে সময় দিয়েছি, তাদের সাথে হাসি খুশি ছিলাম। তো বাসায় সবাই সিদ্ধান্ত নিল আমি যেন এখন আর কলেজে না গিয়ে আমাদের নতুন অফিসে বসি, তারপর সময় পেলে যেন কলেজ যাই আর আমার প্রতিশোধ নিতে পারি। তুই কবে থেকে অফিসে যেতে চাস তুই? কাল থেকে বাবা। তোর জন্য জাপান থেকে নতুন মডেলের কার নিয়ে এসেছি, শুধু তুই ব্যবহার করবি, বুঝলি? এখন থেকে আর কোনো ছোট লোকই দেখাবি না, কিন্তু গরিবদেরকেও মানুষ মনে করবি। আমাকে বলা লাগবে না ভাবি, সব বুঝে গেছি, তোমাদের আর বলা লাগবে না। তুই ধর তোর গাড়ির চাবি, এখন থেকে নিজেই ড্রাইভ করবি, তুই বুঝেছিস? আর নিজের কাজ নিজেই করবি। যদি কোনো কারণে আমাকে বা বাবাকে প্রয়োজন হয় বলবি। ধন্যবাদ ভাইয়া, এখন থেকে এই শহরের মানুষ আমাকে নতুন করে জানবে। পরদিন নতুন কার নিজে ড্রাইভ করে আমাদের নতুন অফিসে চলে আসলাম। বাবা আমার সাথে অফিসে সবার সাথে পরিচয় করে দিল, কিন্তু মজার বিষয় হলো কেউ জানে না আমি বাবার ছোট ছেলে, কারণ আমি কোনোদিন বাবার সাথে অফিসে বা কোনো পার্টিতে জয়েন করিনি। তাই সবসময় ভাইয়া, তৃপ্তি ভাবি আর মা ছিল, আমি ছিলাম না। প্রথম দিন অফিসে আমাকে শুধু কাজ শেখানো হলো, কি করে কি করতে হবে, কিভাবে ডিল করতে হবে, কিভাবে কি করতে হবে, এইসব আর কি। বিকেলের দিকে অফিস থেকে আমি নিজেই চলে আসলাম। তো আসার পথে রাস্তায় দেখতেছি অনেক ভিড়। আমি গাড়ি থেকে নেমে সেই ভিড়ের মাঝে গেলাম। ভিড় টেলে দেখি সাদিয়া আর তার সাথে 3 বান্ধবী আর তার চেলাগুলো অন্য গুন্ডাদের সাথে মারামারি করতেছে। তাই আমি সেখানে মানুষগুলোকে জিজ্ঞাসা করলাম এখানে কি নিয়ে ঝামেলা বা মারামারি চলতেছে। তখন একজন বলল 2 পক্ষের চাঁদার টাকা নিয়ে মারামারি চলতেছে, আর এই মেয়ের সাথে এদের অনেক দিনের শত্রুতা। তাই আমি যখন সেখান থেকে চলে আসতে ধরবো, তখন থেকে একটা গুন্ডা সাদিয়াকে ছুরি দিয়ে মারতে যাবে, মানে পেছন দিক দিয়ে সাদিয়াকে মারবে। তখন একটু হলেই সাদিয়ার পেটে ঢুকে যাবে, আর সাদিয়া উল্টো দিকে সেই গুন্ডাগুলোর আরেকজনকে মারতেছিল, যেই না সাদিয়ার পেটে ছুরি ঢুকে দেবে। সেই সময় আমি দৌড়ে গিয়ে ছুরি হাত দিয়ে ধরলাম, আর আমি ছুরির সামনে চলে যাওয়াতে সাদিয়ার সাথে আমার ধাক্কা লাগলো। আর সাদিয়ার সাথে হাতে করে দেখে আমাকে সাথে এমনভাবে দেখে অনেক অবাক হলো। আমি যে বেঁচে আছি সাদিয়া যেন বিশ্বাসই করতে পারতেছে না। সাদিয়া এবার আমার দিকে তাকানো বাদ দিয়ে হাতের দিকে দেখলো, আমার হাত থেকে রক্ত ঝরতেছে, আর সেই গুন্ডা ছুরিতে আমি ধরে আছি। সাদিয়া বুঝতে পারলো তাকে মারতে চাওয়া হয়েছিল আর আমি তাকে বাঁচিয়েছি। তাই এবার সাদিয়া আমার দিকে তাকানো বাদ দিয়ে ওই গুন্ডাকে মারতে থাকলো। আমি সেখানে না থেকে চলে আসলাম। সাদিয়াকে এত সহজে মরতে দেয় কী করে? তাকে যে অনেক সাজা ভোগ করা লাগবে। তো এইভাবেই চলতেছে আমার অফিস যাওয়া আসা। আর অন্যদিকে সাদিয়া ভাবতে থাকে আমি কেমন করে বেঁচে আছি, আর তাকে আমি কেন বাঁচাতে গেলাম। আর সাদিয়া সবচেয়ে বড় অবাক হয়ে গেছে, কি করে খ্যাত ছোট লোক এমন হঠাৎ করে স্মার্ট হয়ে গেল, সে তো ভাবতেই পারতেছে না। তাই সে তার বান্ধবীগুলোকে বলতেছে, ওটা কি সত্যি শামীম ছিল নাকি অন্য কেউ? আমি তো নিজেকে এখনো বিশ্বাস করতে পারতেছি না ওটাকে। আর একটা খ্যাত ছেলে কেমন করে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর হতে পারে? দেখতে দেখতে পুরা নায়কের মতো। আমার মনে হয় না ওটা ওই ছোট লোক হতে পারে, হয়তো বা তার মতো দেখতে কেউ হতে পারে। আর একটা গরিব মানুষের পক্ষে এমন বড়লোকি ভাব আর এত স্মার্ট হওয়া কখনো সম্ভব না, বুঝলি? তুই একটু বেশি বুঝছিস। শামীমের মতো এই রকম ব্যক্তি এই শহরে 2টা আছে নাকি? ওটা শামীম হতে পারে? কিন্তু কথা হলো ওকে তো মেরে শহরের অনেক বাইরে ফেলে দিয়েছিলাম, তাহলে সে বাঁচলো কি করে? আমি তো এখনো ভাবতে পারছি না। আমার কাছে তো স্বপ্ন মনে হচ্ছে, বুঝলি? আমার কাছেও সেটাই মনে হচ্ছে। যদি সেটা শামীম হয় তাহলে নিশ্চয়ই কলেজে আসবে, তখন বোঝা যাবে কে সে। এটা ঠিক বলছিস। সাদিয়া যেন কিছু আর ভাবতে পারতেছে না, তার মনে বারবার আমার কথাই উকি মারতেছে। এখন সাদিয়ার ধ্যান জ্ঞানে সবসময় আমি থাকি। সে এখন আমাকে দেখতে যাচ্ছে, আমাকে দেখা না পর্যন্ত তার যেন মনে শান্তি নেই। চলতে গেলেও আমাকে
বসতে গেল আমাকে, খেতে গেল আমাকে, ঘুমোতে গেল আমাকে। আমার চিন্তা করতে করতে তার রাজ্যের সব বাকি কাজ যেন সাথে ভুলেই গেছে। তো একদিন আমি অফিসের কাছে বাইরে গেছি, মানে এক জায়গায় কিছু গুন্ডা মাস্তান আমাদের টেন্ডার নিয়ে নানা রকম ঝামেলা করতেছিল। তো সেটা মেটানোর জন্য সেখানে গিয়েছিলাম। আসার পথে একটা নির্জন রাস্তার মাঝে একটা গাড়ি দাঁড় করানো, আর তার মাঝে আড়াআড়ি করে একটা কার দাঁড় করানো। তাই আমি আমার গাড়ি থেকে নেমে সেখানে গেলাম, কিন্তু দুইটা গাড়ির একটা গাড়িতেও কেউই নেই। আমি যখন আবার আমার গাড়ির দিকে যাব, হঠাৎ শুনতে পেলাম মেয়েলি কণ্ঠে কে যেন বলতেছে, বাঁচাও। আমার একটু শিওরের জন্য একটু সামনে গিয়ে গেলাম, তখন স্পষ্ট শুনতে পেলাম বাঁচাও বাঁচাও কে যেন বলতেছে। তাই আমি গাড়ি থেকে রিভলভারটা নিয়ে নিলাম, আর হাতে একটা মোটা রড নিলাম। আমি সেই আওয়াজ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে গেলাম। যত কাছাকাছি যাচ্ছি তত বেশি বাঁচাও বাঁচাও এই কথাটা শুনতে পাচ্ছি। সামনে এগিয়ে গিয়ে দেখি একটা পরিত্যক্ত বাড়ি, আশেপাশে জঙ্গলে ভরা। সেখান থেকে বাঁচাও বাঁচাও কথাটা আসতেছে। তাই এবার আমি দ্রুত পায়ে সে বাড়িটাতে ঢুকলাম। ঢুকে দেখি 5টা ছেলে সাদিয়া সহ ওরা 3 বান্ধবীকে নিয়ে টানাটানি করতেছে, মানে রেপ করতে যাচ্ছে। আমি একটু আড়াল হলাম, দেখি সেখানকার একটা ছেলে রিয়ার মাথায় বন্দুক ধরে আছে, আর সাদিয়াকে বলতেছে, আমার বন্ধুর সাথে যদি বিছানায় শুতে রাজি না হোস তাহলে তোর বান্ধবীকে খালাস করে দেব। আর সাদিয়া বারবার তাদেরকে অনুরোধ করতেছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা মানতেছে না। তাদের কথা, তোদের পেছনে অনেক করেছি, অনেক টাকা নষ্ট করেছি, তা আজ তোদেরকে ভোগ করে উসুল করব। আর সবাইকে দেখে বোঝাই যাচ্ছে এরা সবাই ড্রিঙ্ক করেছে। সেখানকার একটা ছেলে বলতেছে, এত কথা বাদ দিয়ে দরকার হলে রেপ কর শালীদের, ভালো কথা শোনার মেয়ে না এরা। যখন সেই ছেলেটা সাদিয়াকে ধরে বিছানায় ফেলে দিল, তখন আমি ভিতরে ঢুকে যার হাতে বন্দুক তার পায়ে দিলাম একটা গুলি করে। সাথে সাথে ছেলেটা পড়ে গেল। সবাই আমার দিকে তাকালো। যখন ছেলেগুলো আমাকে মারতে আসবে তখন সব করার পায়ে গুলি করে দিলাম, আর ছেলেগুলো সেখানে মাটিতে লুটিয়ে পড়লো। যে ছেলেটা সাদিয়াকে নিয়ে বিছানায় গিয়েছিল সেই ছেলেটা বলতেছে, সাহস থাকলে হাতের পিস্তল ফেলে দিয়ে খালি হাতে লড়াই কর, যদি এক বাবার সন্তান হয়ে থাকিস। আমি সাথে সাথে পিস্তল মাটিতে ফেলে দিলাম। যেই না ছেলেটা মারতে আসবে তাকে আমি পুরো নায়কের মতো মারতে থাকলাম। সাদিয়া, রিয়া, মিনা, টিনা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। তারা যেন ভাবতে পারতেছে না যে এটা আমি নাকি অন্য কেউ। যদি আমি হই তাহলে এত কিছু জানলাম কি করে। ছেলেটা কেমনভাবে মেরেছি, ছেলেটার মাটি থেকে উঠে দাঁড়াবার মতো অবস্থায় নেই। আমি আর কাউকে কোনো কিছু না বলে সেখান থেকে বের হয়ে এলাম। আমার পেছন পেছন সাদিয়া, রিয়া, মিনা, টিনা ওরা বের হয়ে এলো। আমি ওদের গাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। শামীম, তুমি বেঁচে আছো? কি মনে করেছিলেন আপনি মরে গেছি? না, সেটা বলতে চাইনি আমি। তো কি বলতে চাইছেন আপনি? শামীম, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না থাকলে আমাদের যে কি হতো। আপনাদের জায়গায় অন্য কেউ থাকলে তাদেরকেও সাহায্য করতাম, আর আপনারা স্পেশাল কেউ না আমার কাছে। আমাকে মাফ করে দাও শামীম, তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি। আমি শুধু তোমার ক্ষতি করতে চেয়েছি বারবার, আর তুমি আমাকে পরপর 2 বার বাঁচালে। প্লিজ ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা করেছি। রাত অনেক হয়েছে, এবার আপনার বাসায় চলে যান। তুমিও আমাদের সাথে চলো, তোমাকে নামিয়ে দিব। লাগবে না, আমি আবার আপনার কারে উঠি আর আপনি কার ফুরিয়ে ফেলেন। এসব করার দরকার নেই, আসুন আপনি। চলো তো তুমি। এই চুপ করে যেতে বলেছি, রাস্তা থেকে গাড়ি সরান। বাসায় আসার পর খাওয়া দাওয়া করে নিজে রুমে গেলাম। গায়ের পোশাক সব বদলে ফেললাম, ঘুমানোর পোশাক পরে নিলাম। ডয়ার থেকে সিগারেটের প্যাকেটটা লাইটার নিয়ে ব্যালকনিতে গিয়ে ইজি চেয়ারে বসলাম। লাইটার দিয়ে একটা সিগারেট ধরালাম, সিগারেট টানছি আর ধোয়া উড়িয়ে দিচ্ছি। কিন্তু আমার ঠোঁটের কোনো শয়তানি হাসি। এবার তোমার সাথে খেলা জমবে মিস ঘন্টি বদমেজাজ অহংকারী মেয়ে। পরের দিন আর অফিসে গেলাম না। বাবা মা ভাইয়া ভাবিকে বলে গেলাম কলেজে। আমি যখন গাড়ি নিয়ে কলেজে ঢুকলাম তখন সবাই হাঁ করে তাকিয়ে আছে, কারণ এমন দামি গাড়ি করে কখনো কেউ কলেজে আসেনি। আর গাড়িটা পুরো নতুন মডেলের, যা বাংলাদেশে নেই। আমি গাড়ি পার্কিং করে যখনই গাড়ি থেকে বের হলাম তখন সবাই মনে হয় সপ্তম আসমান থেকে মাটিতে পড়লো। কেউ ভাবতে পারিনি যে আমি এই খ্যাত গরিব ছোট লোক হয়ে এমন আলিশান গাড়ি করে আসবো। পুরো হিরোর মতো সেজে এসেছি। আজ কলেজের সবাই যেন অবাকের ওপরে অবাক হচ্ছে। আমি গাড়ি থেকে নেমেই ইতিহার বাসারের কাছে গেলাম। ভাই, সত্যি কি আপনি শামীম নাকি অন্য কেউ? আরে ভাই, কি আপনি করতেছিস? আমি তোদেরই বন্ধু শামীম। কেন, আমাকে কি চিনতে অসুবিধা হচ্ছে? সত্যি তুই আমাদের বন্ধু শামীম তো? আরে বাবা, আমি নই তো কে? কিন্তু তোর মাঝে এত পরিবর্তন, তুই কি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছিস নাকি? দেখ, ফালতু কথা বলবে না। তাহলে এমন কেমন করে হলি? পুরো হিরো হয়ে গেছিস তো। আর তোর পোশাক, গাড়ি, কথার ধরন এই শামীমের থেকে আলাদা। ভাই, তুই তো বড় লোক ছিলি না,
তাহলে এমন বড় লোক কেমন করে হলি বলবি আমাকে? আরে ভাই তোরে কি শুরু করে দিলি সব? আমি সে আগের স্বামীমে আছি। তবু আমাদের সন্দেহ হচ্ছে। আচ্ছা সব বলবো, চলো এই বট গাছের নিচে বসবো। ওখানে তো অনেক ধুলো জমে আছে, তো দামি প্যান্ট নষ্ট হবে। আরে মামা, একটা যাবে আরেকটা নেব, এই নিয়ে তোদের চিন্তা করা লাগবে না। আর মরে গেলে তো ওই মাটির নিচেই থাকা লাগবে, নিজের মৃত্যুকে ভুলে গেলে তো আর চলবে না। আমরা তিনজন সে বট গাছের নিচে গিয়ে বসলাম। এই গাছের নিচে আমাদের অনেক স্মৃতি পড়ে আছে। এখানে সাদিয়ার সাথে বন্ধুত্ব, তারপর প্রেম ভালোবাসা, আর এই কলেজ মাঠের সব শেষ। এখন বল, কেমন করে তোর এত বড় পরিবর্তন? দেখ, তোরা জানতে আমি অনেক গরিব ঘরের সন্তান, মেধাবী বলে হয়তো এই কলেজে সুযোগ পেয়েছি, কিন্তু তা না, আমি জন্মেছি অনেক বড় করে। আর আমার বাবা এই শহরের টপ 10 বিজনেসম্যানের মধ্যে একজন। কি বলতেছিস ভাই তুই? তাহলে কলেজে এমন খ্যাত গরিব সেজে আসতি কেন? দেখ, আমি কোনোদিনও টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে অহংকার করিনি। আমি সবসময় ছোটদের মতো করে থাকতে চেয়েছি, ছোটদের মতো করে চলতে চেয়েছি, তাই ওইভাবে আসতাম। সবাইকে বলতেও চেয়েছি যে আমি বড় করে সন্তান, কিন্তু কেউ শুনতেই চায়নি। কে সে? সাদিয়া। তারপর সাদিয়া আমাকে মারার কথা এবং আমি কেমন করে এসব হলাম সব বলে দিলাম। এতদিনে তো হুঁশ ফিরেছে। দেখ, আরও আগে আমার হুঁশ হয়েছে, সব ভুলে তাকে আপন করতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে বুঝেনি। উল্টো সে আমাকে অপমান করে আমার গায়ে হাত তোলে। আমি চাই না তুই আর ওই গুন্ডি বদমেজাজি অহংকারী মেয়ের নাম মুখে নিস। বাসার ঠিক কথাই বলেছে শামীম। ওর নাম যখন নেব তখনই মনে করবি প্রতিশোধ নেওয়ার জন্যই নিয়েছি। বাদ দে সব কথা, চল ক্লাসে যাব। আজ এত মাস পর কলেজে আসছিস, কিছুদিন পর ফাইনাল পরীক্ষা, তারপর বিদায় কলেজ থেকে। যতদিন আছি তোদের সাথে থাকবো, আর কলেজের শান্তি ফিরে দেবো, মনে রাখিস। ঠিক আছে বস, তাই আমরা দুজনেও তোর সাথে আছি। তারপর তিনজনে ক্লাসে চলে গেলাম। আমি যখন ক্লাসে আসি তখন সাদিয়া, রিয়া, মিনা, টিনা তিনজনে আমার দিকে অনেকবার অবাক হয়ে তাকায়। তারা যেন নিজেকে বিশ্বাসই করতে পারে না যে আমি এত দামি গাড়ি আর দামি পোশাক পরে কলেজে আসবো, তা আবার নিজের গাড়ি ড্রাইভ করে। ইস, এতদিন এইরকম একটা রাজকুমারের অপেক্ষায় ছিলাম, আজ পেয়ে গেলাম। কি বলতেছিস তুই? আর রাজকুমার কোথায় পেলি? ওই যে গাড়ি করে যে আসলো আর এসেই বট গাছের নিচে বসলো। কি, শামীম তো রাজকুমার? হ্যাঁ রে, আমার মনের মতো একেবারে। না জানি কত বড় লোকের ছেলে সে, আমার ভাবতেই যে কি খুশি লাগছে। খবরদার চোখ দিবি না আমার শামীমের দিকে। দেখলি না কাল রাতে কেমন হিরোর মতো আমাদেরকে বাঁচালো? সত্যি বলতে কি, আমার রূপে পাগল হয়ে শামীম আমাকে বাঁচিয়েছে। কি বলিস তোরা এসব? দেখ, তোরা দুজন শামীমকে ভুলে যা। কিসের জন্য? শামীম শুধু আমার, তোদের কারো না, বুঝলি? ওকে তো আজকে আমি প্রপোজ করব, তারপর ছাদনা তোলাই। উফ, কি ভালো লাগতেছে আমার। তোরা চুপ করবি কি? শামীম আমাকে ভালোবাসে, তোদেরকে না। শামীম আমার জন্য পাগল, তোদের জন্য না, বুঝলি? আর আমি শামীমকে অনেক আগে থেকেই ভালোবাসি। তোরা ওকে ভুলে যা, এখন থেকে দুলাভাইয়ের নজরে দেখবি। আমার খুব হাসি পাচ্ছে তোর কথা শুনে। হাসি কেন পাবে তোর? যাকে তুই সবার সামনে অপমান করেছিস, যাকে তুই সবার সামনে বলেছিস ভালোবাসিস না, যাকে তুই রাস্তায় মেরে তাকে শহরের বাইরে ফেলে দিয়েছিলি, আর সে তোকে গ্রহণ করবে ভাবলি কি করে? কেন গ্রহণ করবে না? দরকার হলে ওর পায়ে ধরে ক্ষমা চাবো। ক্ষমা কি করবে তোকে? আমার তো মনে হয় না। যা করেছিস তুই আমার হবু বরটার সাথে, তাতে তো মনে হয় না ওর ধারের কাছে যেতে পারবি। দেখ, খুব বেশি বলতেছিস তুই। শামীম আমার ছিল, আমার থাকবে। আর এটা খুব ভালো করেই জানিস, যেটা আমি পছন্দ করি তা হাসিল না করা পর্যন্ত আমি ছাড়ি না। আর একবার যদি তোরা শামীমকে ভালোবাসার কথা বলিস, তোদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বলে দিলাম। রাগ তোর হাসিল করা। প্রয়োজন হলে শামীমকে পাওয়ার জন্য তোর মতো বন্ধুর সঙ্গ ত্যাগ করতেও কোনো সমস্যা নেই আমার। কি বললি তুই? তোকে আমি আজ মেরেই ফেলবো, আমার কলিজার দিকে চোখ তুলেও তাকাবি না। সাদিয়া, অনেক বেশি করে ফেলতেছিস, কিন্তু তুই ভুলে যাস না তুই কোনোদিনও শামীমকে ভালোবাসিস নি। দেখ, তোরা আমার বন্ধু, তাই বলে তোরা আমার জিনিসে ভাগ বসাতে চাস? দেখ, তোদের অনুরোধ করতেছি, প্লিজ শামীমকে তোরা ভুলে যা। ঠিক আছে, ভুলে যাব, কিন্তু শামীম যদি তোকে গ্রহণ না করে তাহলে আমরা কিন্তু যে কেউ তার সাথে সম্পর্ক করব। টিনা ঠিক কথা বলেছে সাদিয়া, এবার বল রাজি কিনা। আমি রাজি, তবে আমি যতক্ষণ তোদের বলবো না তোরা কিন্তু তার আগে ওকে প্রপোজ করতে পারবি না। ঠিক আছে, তাই হবে। তো সাদিয়া, তাহলে এখন শামীমের কাছে গিয়ে বল।
ওরা যখন আমার কাছে আসবে তখন আমরা 3 জন ক্লাসে চলে গেলাম। আর সাদিয়া আমার সাথে কথা বলার সুযোগও পেল না। তা দেখে সাদিয়ার মনটা খারাপ হয়ে গেল। আর সে মনে মনে তার হারামি বন্ধুগুলোর উপর অনেক রেগে গেল। ওদের সাথে ফালতু কথা না বললে ঠিকই আমার সাথে কথা বলতে পারতো। ক্লাসে ঢোকার পর অনেক ছেলে মেয়ে যেছে আমার সাথে বন্ধুত্ব করতে যাচ্ছে। আগে যেখানে আমার সাথে কেউ কথাই বলতে আসতো না, আর এখন আমার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছে তারা। টাকা, বাড়ি, গাড়ি আর শরীরে ভালো পোশাক থাকলে সবাই আসে, তা আরেকবার প্রমাণ হলো। ক্লাস শেষ করে আমরা 3 জন যখন বের হলাম, কোত্থেকে যেন একটা মেয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতেছে। মেয়েটার কাহিনী দেখে আমি মুচকে আসতে থাকলাম। মেয়েটাকে মুখের উপর না করে সেখান থেকে যখনই চলে আসবো তখন সাদিয়া আমার সামনে আসলো এবং ঠিক আগের দিনগুলোর মতো আমার পথ আটকালেন যে, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ একটু ওই বট গাছের কাছে চলো। যা বলার এখানে বলেন আপনি। আমি কি তোমাকে বলেছি নাকি? যাকে বলেছি সে উত্তর দিবে, তুই না করার কে? আমি বলা বা আমার ফ্রেন্ড বলা একই কথা। বলেই যখন আমার হাত টেনে ধরে নিয়ে যেতে চাইলো তখনই টাস করে সাদিয়ার গালে থাপ্পড় লাগিয়ে দিলাম। আমি যে সাদিয়ার গালে হাত তুলেছি, সাদিয়া যেন বিশ্বাসই করতে পারতেছে না যে আমি তার গায়ে হাত তুলেছি। সাদিয়া ভাই চলো চোখে আমার দিকে তাকালো। তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস সাদিয়া। আমাকে তুমি বলার রাইট আপনাকে কে দিছে? শাট আপ মিস সাদিয়া। খবরদার আমাকে তুমি করে বলবেন না, বলে দিলাম। আর কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। আমি সাদিয়ার মুখে আমাকে ভালোবাসার কথা শুনে হাত তালি দিতে থাকলাম আর উচ্চস্বরে আসতে থাকলাম। আমি কি হাসির মতো কিছু বলেছি তোমাকে? মাথায় লাথি মেরে পায়ে সালাম। হাসলেন আমাকে মিস সাদিয়া। আমি সত্যি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমার কোনো অভিযোগ করতে দিব না তোমাকে এখন থেকে অনেক অনেক ভালোবাসবো। এসব কথা বলে জেনা আমাকে জড়িয়ে ধরেছে। আবারও আমার কাছ থেকে সরিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলাম তার গালে। এই স্টুপিড গার্ল, কোন সাহসে তোমার ওই নোংরা হাত দিয়ে আমার পোশাকে হাত লাগাও? জানো এসব দামি পোশাক কোত্থেকে নিয়ে এসেছি? কখনো চোখে দেখেছো এসব পোশাক? আর আমাকে কোন অধিকারে জড়িয়ে ধরো তুমি? ননসেন্স মেয়ে কোথাকার। ভালোবাসি বলেই তোমাকে জড়িয়ে ধরেছি, এখানে আর কোনো অধিকার লাগে না। এই মেয়ে চুপ। খবরদার আমার সামনে যেন আপনাকে না দেখি। সরুন সামনে থেকে। যতক্ষণ আমার ভালোবাসা গ্রহণ করবে না ততক্ষণ তোমার সামনে থেকে সরে যাব না। এই বলে সাদিয়া তার দুহাত প্রসারিত করে আমার পদ আটকে ধরলো। আমি এবার আমার রাগ কন্ট্রোল করতে না পেরে যত শক্তি ছিল তা প্রয়োগ করে দিলাম এবং চর আর সাথে সাদিয়া অনেক দূরেই ছিটকে গিয়ে পড়লো। সাদিয়ার মুখে আমার 5 আঙ্গুলের দাগ আরও ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। আমার চর খেয়ে সাদিয়ার মাথা ঘুরতে থাকলো আর সাদিয়া মাটি থেকে উঠতেই পারলো না। আজকের পর থেকে যদি আর কোনোদিন আমার সামনে আসিস বা আমাকে ভালোবাসার কথা বলিস, এর থেকে খারাপ অবস্থা করে দেবো তোর, মনে রাখিস। আমি ইতিহার বাসা সেখান থেকে চলে আসলাম আর কলেজের সবাই যেন অবাকের ওপর অবাক হচ্ছে আমাকে দেখে। সাথে মাটি থেকে ওর বান্ধবীগুলোকে টেনে তুললো। আমি ইতিহার বাসারকে জানিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বিকেল আর অফিসে চলে গেলাম, কারণ আমি চাই না অফিসের কোনো কাজ জমে থাক বা কেউ আমার অফিসের কাজে ফাঁকি দেখ। তো এভাবেই চলতেছে প্রতিদিন আমার আর সাদিয়ার দিন। প্রতিদিন সাদিয়ার কাছে আসবে আর আমাকে ভালোবেসে বলবে, বিনিময়ে আমার কাছ থেকে চড় থাপ্পড় খাবে। কিন্তু সাদিয়া আমার পিছু ছাড়তেছে না। যতবার আমার কাছে এসেছে ততবারই আমার কাছ থেকে অপমান আর থাপ্পড়টা আছে। তো কোনো না কোনো কারণে সাদিয়া জেনেই গেছে কলেজের একটা মেয়ে সেদিন আমাকে প্রপোজ করেছে। সাদিয়া তার বান্ধবী সেই মেয়েটাকে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে লাঠি দিয়ে মারতেছে। তা শুনে আমি সাথে সাথে সেখানে গেলাম আর সাদিয়ার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে ফেলে দিলাম। এ মেয়ে, আপনি কে মারতেছেন কেন? ওর কত বড় কলিজা, তোমাকে সে প্রপোজ করে আর ওর প্রপোজ করার সব মিটিয়ে দেব। তাই বলে আপনারা 4 জন মিলে তাকে এভাবে মারবেন? আরও মারবো, লাঠি দাও আমার, ওকে আজ মেরেই ফেলবো। যেই না আমার কাছ থেকে সাদিয়া লাঠি কেড়ে নিয়ে মেয়েটাকে মারতে যাবে, সেই সময় আমার কোমর থেকে প্যান্টের বেল খুলে হাতে নিয়ে মাঠের মাঝে সাদিয়া আর তার বান্ধবীগুলোকে মানে শখ মিটিয়ে মারতে লাগলাম। আর আমার এমন কাণ্ড দেখে পুরো কলেজের সবাই হাততালি দিচ্ছে আর বলতেছে, মারো আরও মারো ওদের। আমার ওদের মার খেয়ে সাদিয়া আর সব বান্ধবীরা পালালেও সাদিয়া আর পালাতে পারলো না। খুব বড় গুন্ড হয়েছিস তাই না রে? আজ দেখবো তোর কত গুন্ডেগিরি আছে। আজ থেকে বোঝাবো কাউকে আঘাত করলে কেমন লাগে। সাদিয়া কোনো কথা না বলে মাটিতে পড়ে আছে আর লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না। সে ভাবতে পারেনি যে ছেলে কোনোদিন তাকে প্রতিবাদী করতে পারে না, আর সেই ছেলে তাকে ইচ্ছে মতো মনের মতো করে পিটাচ্ছে। আমার বেলের মার খেতে খেতে সেখানে এসে অজ্ঞান হয়ে গেল। এমনভাবে মেরেছি যে ওর পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে আর সবাই অবাক হয়ে গেছে। সাদিয়া কেমনভাবে মারা দেখে রিয়ামিনা, টিনা ওরা তো ভয়ে কলেজ থেকে পালিয়ে গেল।
এইভাবে মারতে গেলি কেন? দেখ আবার মরে না যায়, আমার তো ভয় করছে। ওকে নিয়ে হাসপাতাল চল শামীম, ওর অবস্থা অনেক খারাপ দেখতেছি। আরে ওকে এত তাড়াতাড়ি মরতে দিলে তো তিলে তিলে মারবো, ওর সব অহংকার শেষ করে দিয়ে ছাড়বো। তারপর এখন কি করবি? বাসার তোর পানির বোতলটা দিত আমাকে। বাসার আমাকে পানির বোতলটা দিল। আমি বোতলের মুখ খুলে পানি নিয়ে মাটিতে বসে সাদিয়ার চোখে মুখে পানি ছিটা দিলাম। প্রথমে 3-4 বার দেওয়ার পর যখন ওর জ্ঞান ফিরতেছিল না, তখন পুরো বোতলের পানি সাদিয়ার মুখে ঢেলে দিলাম। আর সাথে সাথে সাদিয়ার জ্ঞান ফিরে এলো। প্লিজ আর আমাকে মেরো না, আমার খুব কষ্ট হচ্ছে। জীবনেও আমি একটা থাপ্পড় পর্যন্ত খাই নাই, আর তুমি প্রথম আমাকে মেরেছিলে, আর আজ তুমি আমাকে এমন আঘাত করলে। আপনার মতো অহংকারী মেয়ের এর চেয়ে উপযুক্ত সাজার কী বা হতে পারে? নিজের ভালোবাসার মানুষকে যদি অন্য কেউ প্রপোজ করে তাহলে তার কতটা কষ্ট হয় তা কি জানো? সাদিয়ার কথা শুনে হাসতে থাকলাম আমি। কে আপনার ভালোবাসার মানুষ? আর আমাকে মেয়েরা প্রপোজ করতেই পারে, তাতে আপনার কি? আমি তো আর আপনাকে ভালোবাসি না। আর শোনেন, আজ থেকে আমি যতদিনই কলেজে আছি আপনার গুন্ডিগিরি চলবে না। আর ভুল করেও যদি এমন কাজ করেন তাহলে বুঝতেই পারতেছেন কি করব। সাদিয়া আমার কথা শুনে মাথা নিচু করে নিল। আমি বাসার রীতি, আমরা 3 জন সেখান থেকে চলে আসার পর বাকি যারা ছিল তারাও সাদিয়াকে মারা দেখতেছিল, যারা তারাও সবাই সেখান থেকে চলে এলো। আর সাদিয়া সেখানে পড়ে আছে, তাকে সাহায্য করার মতো কেউ নেই। এখন সে ঠিকই বুঝতে পারবে। তবে এখনও সাদিয়ার অহংকার কমেনি। পুরো 1 সপ্তাহ সাদিয়া কলেজে আসেনি। মার খাওয়ার পর কোনো রকম সাদিয়া বাসায় চলে যায়। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন সাদিয়ার বাসায় সবাই দেখে সাদিয়া রক্তাক্ত অবস্থায় বাসায় এসেছে। তখন সাদিয়ার বাবা মা জিজ্ঞাসা করে, বোন বলো কার এত বড় বুকের পাটা, তাকে দেখে ছাড়বো। আমার আদরের বোনকে এভাবে মেরেছে। তোমাদের সাথে যা শত্রুতা তারা মেরেছে? কি ওই সোলাইমানের এত বড় কলিজা আমার মেয়েকে মারে? আজ তো তার জীবনের শেষ দিন। এই তোরা দুভাই আমার সাথে চলো। আর সাদিয়া মা, তুমি ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলো। সাদিয়ার বাবা ভাই রাগের বসে সুলাইমানের কাছে যায়। আর সাদিয়ার মা ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলে। ডাক্তার এসে সাদিয়ার চিকিৎসা করে আর সাদিয়াকে বেড রেস্টে থাকতে বলে। আর এদিকে সাদিয়ার ভাইয়েরা সুলাইমান আর 3 জন সঙ্গীকে দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে গুলি করে মেরে ফেলে। মরার আগে সুলাইমান অবশ্যই বলেছিল যে সে বা তার লোক সাদিয়ার গায়ে হাত তোলেনি। আর সুলাইমানের স্ত্রী থানায় সাদিয়ার 2 ভাইয়ের নামে খুনের মামলাও করে, আর তাদের কাছে সাক্ষী ছিল প্রমাণ হিসেবে। তো 1 সপ্তাহ পর সাদিয়া সুস্থ হয়ে আবারও কলেজ আসা শুরু করে দেয়। কিন্তু এসে যে আবার আমার পিছে পড়ে থাকে। যেখানে যায় না কেন ভালোবাসার কথা বলে। আর আমার সাথে যদি কোনো মেয়ে কথা বলে তাকে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়ে পেটায়। আমি যদি ক্লাসে থাকি সেখানে স্যারের সামনে গিয়ে বলে আই লাভ ইউ। আমি যদি ক্যান্টিনে থাকি সেখানে গিয়েও বলে। আমি যদি বটগাছের নিচে বসে থাকি সেখানেও। আমি যেখানেই যাই না কেন রাস্তায় আটকেও আমাকে বলবে। সাদিয়ার পাগলামো দিন দিন বেড়েই চলেছে। সাদিয়া যে আমাকে সত্যি সত্যি ভালোবাসে তা এবার বুঝতে পারলাম। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম সব কিছু ভুলে গিয়ে সাদিয়াকে আমি ভালোবাসার কথা বলবো। তাই কলেজে গিয়ে আমি সাদিয়াকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে সাদিয়াকে হলরুমে দেখতে পেলাম। সেখানে গিয়ে দেখি রিয়া, মিনা, টিনা ওরাও আছে। 4 জনে মিলে কি যেন নিয়ে কথা বলতেছিল। তাই আমি ওদের দিকে যেতে ধরলাম। জানালার সাইডে আড়ালে দাঁড়ালাম, শুনি কার কথা বলে আর কী বা বলে। এতদিন তো ওদেরকে হলরুমে দেখিনি, আর কলেজেও আর কেউ নেই। সকালে কি করে ওরা? সাদিয়া, সেদিনের চাঁদার টাকার কি খবর? দোকানের মালিকেরা কি টাকা দিয়েছে? টাকা না দিয়ে কোথায় যাবে ওরা? তো নিউ মার্কেটের মালিক সমিতি থেকে টাকা নিয়েছিস তো? প্রথমে দিতে চাইনি, কিন্তু পরে ইচ্ছা মতো ধোলাই খাওয়ার পর চাঁদার টাকা দিছে। ওদের কাছে নাকি টাকা নেই, ওদের নাকি ব্যবসা চলতেছে না। আর বলে কি না ওদের কারো মেয়ের বিয়ে দেবে, কারো স্ত্রী অসুস্থ, চিকিৎসার টাকা লাগবে, কারো ছেলে মেয়ের নাকি পড়াশোনার খরচের টাকা নেই। আমাকে দিলে নাকি চলতেই পারবে না। কেউ কেউ তো বলেছিল আমাকে টাকা দিলে নাকি ওদের এ মাসে থাকা খাওয়ার টাকা থাকবে না। তো তুই শামীমের পিছনে এভাবে ছুটছিস কেন? আর সেদিন কেনই বা এমন মার খেলি? তোরা দেখি খুব বোকা। এই সাদিয়াকে মেরে কেউ কখনো রেহাই পেয়েছে দেখেছিস? আর শোন, শামীম অনেক মালদারের ছেলে। ওর বাবার কোটি কোটি টাকা, দেশের বাহিরেও ব্যবসা প্রতিষ্ঠান আছে। তাই তো ওর পেছনে ঘুরতেছি। আর জানিস তো শামীম আমার জন্য একসময় কত পাগল ছিল। আর আমি যা বলতাম তাই শুনতো। এবার যদি ওকে হাতের মুঠোয় পাই তাহলে শামীমকে দিয়ে ওর বাবার সব কিছু আমার নামে করে নেব, আর শামীমকে কুকুরের মতো করে ফেলে দেব। তাহলে তোর ভাইকে কেন সেদিন মিথ্যা কথা বলছিস যে তোকে
সলাইমান আর তার লোক মেরেছে? ওদেরকে যদি বলতাম আমাকে শামীম মেরেছে, তাহলে তো ওরা শামীমকে মেরে ফেলতো, আর আমার সোনার ডিম পাড়া হাত ছাড়া হয়ে যেত। তোর ভাই তো সলাইমান ও তার লোকদেরকে মেরে ফেলেছে। সেলাইমানের জন্য চাঁদা তুলতে আর আব্বুর সামনে নির্বাচনে দাঁড়ানোর ওই একটা ব্যক্তিই বাধা ছিল, তাই পথের কাঁটা দূর করে ফেলেছি। এবার শামীম আমার মূল টার্গেট, বুঝলি তোরা? তোর পায়ের ধুলা দে একটু, আমিও যেন তোর মতো বুদ্ধিমান হতে পারি। তাহলে যে মেয়েগুলো শামীমের কাছে যায় তাদের মারিস কেন? আরে আমার জায়গা যেন ওরা নিতে না পারে তাই। আর শামীম কিন্তু সহজ সরল আর ভদ্র মেয়ে পছন্দ করে, যাদের মাঝে কোনো মারপ্যাচ নাই, বুঝেছিস? আর আমার মন বলতেছে শামীম আবারও আমাকে ভালোবাসি বলবে। তাই তো বলি, কেন শামীমের সামনে এত সাধু সেজে থাকিস তুই? আমরা মনে করেছি তোর কারণে মনে হয় আমরা কেউ শামীমের সাথে প্রেম করতে পারবো না, আর তুই যে এত বড় প্ল্যান করেছিস তা জানতাম না। তো আজ কোথাও কোনো প্রোগ্রাম আছে নাকি? আছে তো, এই শহরের আর একটা ধনির বলদ আছে। ওদের এমন কথা শুনে আমার হাতে থেকে ফুলের তোড়াটা পড়ে গেল। আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমার কারণে আজ নিরীহ এক লোকের প্রাণ গেল, আর তাদের পরিবারের এখন কী অবস্থা। আমি তো চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে সাদিয়াকে ভালো করতে, কিন্তু সাদিয়া যে আমাকে ধ্বংস করার পায়তারা করতেছে তা তো জানতাম না। সত্যি বলতে কি, কয়লা তুলে ময়লা যায় না। আর মিস সাদিয়া তৈরি থেকো তোমার নিজের ধ্বংসের জন্য। তো আমি সেদিন অফিস থেকে বিকেলে বাসায় ফিরতেছিলাম। একটা ফুলওয়ালা ছোটো মেয়ে সাদিয়াকে বারবার বলতেছে, আপ একটা ফুল নেন, 10 টাকা দাম। সারাদিন একটা ফুলও বেচতে পারিনি। আর সাদিয়া সেই ছোট্ট মাসুম বাচ্চাটাকে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। সেই সময় একজন ভিক্ষুক এসেও সাদিয়ার কাছে ভিক্ষা চাইলেও তাকেও ঘাট ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। সেই সময় আমার অনেক রাগ হলেও কিছু করতে পারিনি সাদিয়াকে। সাদিয়া চলে যাওয়ার পর ভিক্ষুক আর ছোটো মেয়েটার হাতে কিছু টাকা দিয়ে আমি বাসায় চলে আসি। আমি সেখান থেকে বাসায় চলে আসি, আবার অফিসের কাজে মনোযোগ দিই। এবার চিরতরে সাদিয়াকে মন থেকে মুছে ফেলেছি। এবার শুধু প্রতিশোধের আগুন মনে জ্বলতেছে। সাদিয়াকে এমন কষ্ট দেব যা সে নিজেও কল্পনা করতে পারবে না। সাদিয়া তৈরি হও নিজেদের ধ্বংস দেখার জন্য। আমি প্রায় 10 দিনের মতো কলেজে যাই না। 10 দিন পর কলেজে গেছি, তখন আবার সাদিয়া আমার সামনে চলে এসছে। আমি সাদিয়াকে পাত্তা না দিয়ে ক্লাসে গেলাম। সেখানেও গেল, স্যারকে রাগ দেখালো সাদিয়া, যাতে স্যার ক্লাস করানো বাদ দিয়ে চলে যায়। আর স্যার তাই করলো। আমার তো সাদিয়ার এমন ব্যবহার দেখে রাগের উপর রাগ উঠতে থাকলো। আজ আবার ইতি বাসার ওদের কেউ আসেনি। আমি ক্লাস থেকে বের হয়ে বটগাছের নিচে এসে বসলাম। সাদিয়া আমার পিছু পিছু চলে আসলো। এই, আপনি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না? তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না। দেখো, আমি সেই আগের মতো গুন্ডি বদমাজাজি অহংকারী মেয়েই আছি। আমি কি আগের মতো কোনো কিছু করি? এবার সত্যি সত্যিই তোমাকে আমি ভালোবাসি। সব মিথ্যা নাটক আপনার মিস সাদিয়া। কোনো মিথ্যা না। তোমাকে কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না আমি। আবার যে আমার সাথে ছলনা করবে না তার কি প্রমাণ আছে? প্রমাণ হলো তোমার চিন্তা করতে করতে দেখো কতটা শুকিয়ে গেছি। তোমার কথা ভেবে রাতে ঘুমাতে পারি না। দেখো চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তোমার চিন্তায় থাকতে থাকতে নিজের খাওয়া ছেড়ে দিয়েছি। আর দেখো, তোমার সাথে কাউকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না। খুব ভালোবাসি তোমাকে আমি। আমাকে যে ভালোবাসো, আমার জন্য কি করতে পারবে শুনি? তুমি যা বলবে তাই শুনবো আমি। যা বলবো তাই করবে তো? হ্যাঁ, তোমাকে আপন করে পেতে সব করতে রাজি আছি আমি। তাহলে আমাকে ছোট্ট একটা প্রমাণ দিতে হবে। বলো কি করতে হবে? সব করব আমি, সব করব। তবুও তোমাকে আমার চাই। আমাকে যদি সত্যি সত্যি মন থেকে ভালোবেসে থাকো, তাহলে আমার সাথে রুম ডেট করতে পারবে? শামীম, কি বলতেছো এইসব? তুমি না একদিন বলেছিলে ভালোবাসা করে এসব করা হারাম? তাহলে আজ কেন তোমার মুখে এসব কথা? একবার তোমাকে বিশ্বাস করে ঠকেছি, আর তোমাকে ভালোবাসার অপরাধে আমার সাথে কি করেছে মনে আছে? এমনকি আমাকে মেরে ফেলতে পর্যন্ত চেয়েছিলে তুমি। এবার যে তেমন কিছু করবে না তার কি গ্যারান্টি আছে? আর তুমি যদি সত্যি আমাকে আপন করে পেতে চাও, তাহলে রাজি হয়ে যাও। আর তুমি এটাও ভালো করে জানো তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি। এসব না করলে কি হবে না শামীম? অন্য কিছু বলো। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে সারা জীবনের জন্য কাছে পেতে চাই, তুমিও চাও। সব থেকে বড় কথা, বাবা মাকে সম্পত্তির 80% লিখে দিয়েছে, আর বাবা মার বিয়ে ভাবির ছোট বোনের সাথে ঠিকও করেছে। এখন বলো তুমি কি করবে? আমি রাজি। তুমি যা বলবে তাতেই রাজি। প্লিজ, তুমি অন্য কাউকে বিয়ে করো না। তোমার আর আমার সম্পত্তির একখানে করলে কত হবে তা জানো?
আমি রাজি আছি। আমি তোমাকে আর তোমার সম্পত্তির জন্য সব কিছু করতে পারি। আমার সম্পত্তির জন্য মানে? আরে বাবা, আমরা যখন রাজার হালে থাকবো সেটা বলতে চেয়েছি। আর আমাদের সন্তানরা কোনো অভাব পাবে না সেটা বলেছি। তা বলো, কবে তুমি আমার সাথে রুম ডেট করতে চাও? আজকেই। কখন? আর সন্ধ্যার পর তোমার বাসার সামনে থাকবে। আমি তোমাকে পিক আপ করে নেব আর সারা রাত দুজনে অন্য জগতে চলে যাব। সারা রাত কেন? ও তুমি বুঝবে না। আর শোনো, তোমার বাসায় বলবে তুমি তোমার বন্ধুদের নিয়ে পার্টিতে যাবে, সকালে বাসায় ফিরবে। ঠিক আছে। আমি সেখান থেকে চলে আসলাম। আমি আসার পর সাদিয়ার কোনটি বান্ধবীগুলো সাদিয়ার কাছে গেল। কি বললো রে? রাজি হয়ে গেছে। ওয়াও দোস্ত। কিন্তু ওর সাথে আজ রাতে রুম ডেট করতে হবে। কি বলিস তুই? বাদ দে, এসবের দরকার নাই। আরে বুঝবি না তোরা, রুম ডেট ঠিকই করবো আর ওর বাচ্চার মাও হব। আর ওই বাচ্চার কথা বলে ওকে পথের ফকির করব। তোরা এসব বুঝবি না। আমি সেখান থেকে আসার পরে মুখে শয়তানি হাসি। আজ আমি সফল। সাদিয়ার ধ্বংসের প্রথম ধাপ এটা। এবার থেকে বুঝবি শামীম কে জিনিস আর কে পথের ফকির হয়। আর তারপর তো জানিনি, সাদিয়াকে ওর বাসার সামনে থেকে নিয়ে গেলাম একটা বেবি হোটেলে, আর তাকে রুমেও নিয়ে গেলাম। সারা রাত সাদিয়াকে দর্শন করেছি না ভালোবেসেছি তা নিজেও জানি না। সাদিয়াকে সারা রাত ঘুমাতে দেয়নি আমি। দর্শক যেমন কোনো মেয়ে বা নারীকে যেভাবে দর্শন করে, ঠিক সেভাবে আমিও সাদিয়ার সাথে আচরণ করেছি। যতবার তার সাথে মিলিত হয়েছি ততবার সাদিয়ার চোখ দিয়ে পানি ঝরেছে আর ব্যথায় চিৎকার করেছে। পুরো সাদা চাদর রক্তে লাল হয়ে গেছে আর সাদিয়ার সারা শরীরে আমার কামড় আর নখের দাগ লেগে গেছে। আর এরপর কি হয়েছে? এরপর অবশ্যই আরও অনেক কিছুই ঘটেছে। গল্প তো কেবল শুরু। তো এরপরে কী হয়েছে সেটা জানতে চাইলে অবশ্যই এর পরের জন্য অপেক্ষা করতে হবে। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করবেন। তৈরি থাকবেন নতুন গল্পের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।